নমস্কার। Vatika, the biophilic studio at IIT Kharagpur Research Park. আমরা আজকে আবার ফিরে এসেছি এখানে একটা নতুন এপিসোড, সত্য সন্ধানী ডাক্তার। মনে আছে তো? ডক্টর নবারুণ ঘোষাল। নবারুণ দা আমার জন্যে এর আগে দুটো এপিসোড ধরে আমরা অনেক জিনিস খুঁজে বার করেছি। এর আগের এপিসোডে যাদের মনে আছে আমরা মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে তার যে সত্য সন্ধান করে অনেক কিছু বুঝেছিলাম। আশা করি সেই এপিসোডটা নিয়ে যারা দেখছেন তারা যদি নিজেদের মতগুলোকে নিয়েও সন্ধান করেছেন, যদি যেদিকে মত ছিল। তো আজকে আমরা যেদিকে যাব সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আগের দিন আমরা একটা অ্যাপ্লাইড সায়েন্স যেটাকে বলা হয়, যে বিজ্ঞানটাকে যেখানে অ্যাপ্লাই করা হয় সেই দিকের কথা বলেছিলাম মাইক্রোওয়েভ ওভেন নিয়ে। এখন একদম তার থেকে একটা ফান্ডামেন্টাল জায়গায়, সায়েন্স মানে বিজ্ঞান, এখানে বায়োলজি বলবো না কি বলবো সেটা আস্তে আস্তে বেরোবে। আজকে আমরা একটু যে জায়গাটা নিয়ে মানে যেদিকে যেতে চাইছি সেটা আমি জানি নবারুণদার একটা খুব ফেভারিট জায়গা। আমি অনেক দিন ছোটোর থেকে নবারুণদার সবসময় যে রাত ভর কথা হয় তার মধ্যে এই সাবজেক্টটা এসেই পড়তো কোনো না কোনোভাবে। কিন্তু ছোটবেলার থেকে যখন শুনেছি কথা হয়েছে তখন এই সাবজেক্টটা নিয়ে যা যা কথা হয়েছে, এটা যুগের হাওয়ায় আরও যা যা বিজ্ঞান এসছে, বিজ্ঞান সম্বন্ধে যত ইভলভ হয়েছে, ইভলিউশন নিয়েই কথা, একটু একটু করে আন্দাজ পাবেন হয়তো ইভলিউশন নিয়েই কথা। কিন্তু বিজ্ঞানও যত ইভলভ হয়েছে, এই ইভলিউশনের যে থিওরিটা সেটা কতটা প্রভাবিত হয়েছে সেই সব নিয়েও আমরা কথা বলবো। বিষয়টা হলো চার্লস ডারউইন। শুধু এইটুকু বলেই আমি ছেড়ে দিই, কারণ ওখান থেকে নবারুণদা যেখানে নিয়ে যাবে সেটা খুব ইন্টারেস্টিং। এর আগে সৌরভ একটা কথা আপনাদের বলেছিল, মুনি ঋষি কাদেরকে বলে। আমরা মুনি ঋষি বলতে সেই বনে জঙ্গলে তপস্যা করা, এত বড় দাড়ি বেরিয়ে গেল, বাল্মীকি মুনির শরীর উই ঢিপিতে ঢেকে গেল ইত্যাদি হিসেবে মুনি ঋষিদের চিনতাম। কিন্তু আমাদের দেশে কণাদ ঋষি ছিলেন, তার কথা আমরা খুব বেশি জানি না, অনেকেই কণাদ ঋষির নাম শুনিনি। তিনি প্রথম আজকে যেটাকে অ্যাটম বলা হয়, পরমাণু, সেই পরমাণুর কনসেপ্ট কিন্তু কণাদ ঋষি দিয়েছিলেন আজ থেকে 2000 বছর প্রায় আগে। তো এরকম আমাদের আরও অনেক ঋষি ছিলেন, আর্যভট্ট, বরাহ মিহির, যারা বিভিন্ন ধরনের মহাকাশ সংক্রান্ত গণিত গাণিতিক সূত্র তৈরি করেছিলেন, এমনি গাণিতিক সূত্রও তৈরি করেছিলেন। সেই সময় বস্তুবিজ্ঞান এতটা উন্নত হতে পারেনি, বিভিন্ন কারণেই পারেনি। তখন আনুষঙ্গিক ব্যবস্থা ছিল না, ইতিহাসের গতিও সেরকম ছিল না, ফলে কিন্তু তারা অনেকখানি এগিয়ে গেছিলেন, অনেক দূর পর্যন্ত তারা এগিয়েছিলেন বিভিন্ন সূত্রে। আমি আগের দিন একটা সূত্রের কথা উল্লেখ করেছিলাম, যেটা উপনিষদের সূত্র, পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এটা একটা অদ্ভুত তত্ত্ব, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে ইনফিনিটি থেকে যায়। তো যাই হোক, এটা নিয়ে বিতর্ক হতে পারে। ইনফিনিটির সঙ্গে ইনফিনিটি যোগ করলে ইনফিনিটি হয় আমরা জানি, ইনফিনিটি থেকে ইনফিনিটি বিয়োগ করলে ইনফিনিটি থেকে যায়, এটা একটা বিতর্কিত বস্তু কিন্তু এই শ্লোকটার মধ্যে বলেছে। কিন্তু আপনি যদি সমীকরণটার এদিক থেকে এদিকে পাল্টান, যদি প্লাস চিহ্নটা মাইনাস চিহ্ন হয়ে যায় তাহলে ওই সমীকরণটা মিলে যায়। কিন্তু এটা আধুনিক বিজ্ঞানে সেটাকে আনডিফাইন্ড বলে, ওনারা ওটাকে সত্য বলে ধরেছিলেন। এখন কোনটা, আমি এই বিতর্কে এখন যেতে চাইছি না। কিন্তু যেটা আমার বক্তব্য, সেই সময় তো আমাদের ঋষিরা, যাদেরকে ঋষি বলে আমরা চিনি, অ্যাকচুয়ালি তারা ছিলেন বড় বড় বৈজ্ঞানিক, এবং তারা গণিতে, বিভিন্ন বিশেষত চিকিৎসা শাস্ত্রে, আপনারা অবাক হয়ে যাবেন, এখনো পর্যন্ত সুশ্রুতর কিছু কিছু পদ্ধতি এখনো সার্জারিতে ব্যবহার হয়। এবং সেই জটিল সার্জারি সুশ্রুত যে করেছিলেন, আমি একটা উদাহরণ দিচ্ছি ডারউইনে যাওয়ার আগে। সেটা মানে এখানে একটা জিনিস খালি আমাদের মানে বুঝে নেওয়া, যে আমরা শব্দগুলো বা ওয়ার্ডগুলো ওইভাবে ব্যবহার করি, ঋষি মুনি এইভাবে, আর বৈজ্ঞানিক যেন একটা অন্য, এইটা মাথার মধ্যে কোথাও ঢুকে আছে যে না ওটা ধর্ম টর্ম এইসব ব্যাপার। আর এই বিজ্ঞানটাও যে ধর্ম, মানে এই বিজ্ঞানটার মানে ধর্ম বলতে
দেখুন, ধর্ম সৌরভের সঙ্গে আমার ঠিক ওইরকম একমত আমি হব না। কারণ ধর্মের উপরে যেটাকে ধর্ম বলি আমরা, রিলিজিয়ান বা যাই বলবো আপনার, বিভিন্ন আবার নির্মিত করবে রিলিজিয়ান মানে ধর্ম না মুক্ত। কিন্তু ধর্ম বলতে আমরা যেটা বুঝি, আমি যেটা বুঝি মানে ধারায়াতি ইহসা ধর্ম, এই যে ধারণ করে রাখা, এইটাই আমার হচ্ছে মানে বিরোধিতা। যে ধারণ করে কেন কিছু আমাকে রাখবে, আমি বেরিয়ে যাব, আমি ভাঙবো, ভেঙে বেরোবো, এই স্বাধীনতাটা আমাকে দিতে হবে। যে স্বাধীনতা সেটা আমাকে দেয় না, তাকে আমি ধর্ম মানি না। তবে সেটা ধর্ম মানে আধুনিক মানে এখন পর্যন্ত ধর্মের যে কনসেপ্ট, ধর্ম হচ্ছে আনুগত্য চায়। আমি আনুগত্যে বিশ্বাসী নই। আমাকে ভাঙতে দিতে হবে, আমাকে বেরোতে দিতে হবে। তুমি বলে দেবে এবং সেটা আমি মাথা নিচু করে মেনে নেবো এবং হাত জোর করে থাকবো, এটা আমি এই তত্ত্বে এই মানে মতবাদেই আমি বিশ্বাসী নই। সেই জন্য ধর্ম যে প্রচলিত অর্থে যেটাকে বলা হয়, এই ধর্মের আমি সমর্থক নই। আরেকটা কারণে ধর্মের সমর্থক নই, সেটা হচ্ছে যে ধর্ম প্রচলিত অর্থে যে ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম, তারা মানে বিভিন্ন রাজনৈতিক পদ্ধতিতে বিভিন্ন উঁচু ক্ষমতা মানে শালী লোকেরা বিভিন্ন যুগে যুগে এটাকে ব্যবহার করে, যে মানুষে মানুষে বিভাজন ঘটিয়ে, হত্যা করে, মানুষের মানে গণহত্যা চালিয়ে একটা করে নিজেদের শক্তি তৈরি করার জন্য, শক্তি ক্ষেত্র তৈরি করার জন্য মানুষ এটাকে ব্যবহার করেছে। সেই জন্য এই ধর্ম যা মানুষে মানুষে বিভেদ ঘটায়, মানে সেটা মানে তাকে আমি সমর্থন করি না। যাই হোক, এটা অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, যেটা আমি সুশ্রুতর কথা আসছিলাম। সুশ্রুত এমন একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, যার চিকিৎসা পদ্ধতি আজকে পর্যন্ত ব্যবহার, এবং আমি বুঝি না কি করে তিনি এটা করতেন। সেটা হচ্ছে তখনকার দিনে একটা শাস্তি ছিল নাক কেটে দেওয়া। সেই নাক তিনি রিকনস্ট্রাকশন করতেন। আজকে আমাদের একটা রোগ আছে, বেজাল সেল কার্সিনোমা বলা হয়, এরকম জায়গায় হয়, যেটা ভেতরে ভেতরে, কিন্তু সেই ক্যান্সারটা শরীরে ছড়ায় না, কিন্তু ভেতরে ভেতরে এই হাড় মাংস খেয়ে পুরো নাকটাকে খেয়ে দেয়। এই ভয়ঙ্কর রোগ যখন ধরা পড়ে, তখন বৈজ্ঞানিকেরা মানে ডাক্তাররা খুব এটাকে কিভাবে চিকিৎসা করেন, এখান থেকে কপাল থেকে একটা প্লাস্টিক সার্জারি, এটা কপাল থেকে চামড়াটাকে রিফ্লেক্ট করিয়ে এনে কেটে বের করে এখান থেকে নাক বানানো হয়, নাকের ফুটো তৈরি করা হয় এবং এইভাবে নাকটাকে বানানো হয়। এটা একটা কাম্বারসাম প্রসেস, এবং এই প্রসেসটাকে সুশ্রুত মেথডও বলা হয়। আমি বুঝি না যে এইরকম যে একটা প্রসেস, সেখানে এই এত যন্ত্রণা কি মানুষ সহ্য করতে পারবে যদি না অ্যানাস্থেসিয়া থাকে? তাহলে নিশ্চয়ই তাদের কাছে অ্যানাস্থেসিয়া ব্যাপারটা ছিল। এই যে আমি একটা নাম পাই, এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত বা মানে চিন্তা বলতে পারেন, বিশল্যকরণী একটা গাছের নাম। শল্য মানে হচ্ছে চিকিৎসা। তাহলে বিশল্যকরণী, যেই গাছটাতে শল্যের আপনি এফেক্টটা বুঝতে পারবেন না, ঠিক আছে, এইরকম এটা কি ওই বিশল্যকরণী সেই গাছ যেটা দিয়ে অ্যানাস্থেসিয়া করা যায়? ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাদের ভেবে দেখা উচিত। আমাদের দেশে এই ট্রেন্ডটা নেই যে আমরা এত কিছু আমাদের ছিল, সেগুলো নিয়ে আমরা সেই আমাদের অমুক ছিল তমুক ছিল বলে গ্লোরিফাই হয়ে বসে থাকতে ভালোবাসি। মানে আমরা রিসার্চ পার্কে বসে আছি আইআইটির, এই জন্যই এই কথাগুলো নিয়ে আমরা মানে কথাবার্তা বলি, যে যাতে প্রত্যেকে প্রেরণা পান যে কোন দিকে আমাদের যেতে হবে, রিসার্চটা কোথায় নিয়ে যাবে। আমাদের এত সম্পদ, মনোজ সম্পদ এত, অথচ তা নিয়ে আমরা নিজেরা রিসার্চ করার কথা ভাবি না। আমাদের সম্পদ নিয়ে গিয়ে ওরা ভিনব্লাস্টিন, আপনারা ভিনক্রিস্টিন একটা ক্যান্সারের ওষুধ আমাদের নয়নতারা গাছ থেকে তৈরি হয়। নয়নতারা গাছ আমাদের কতদিন ধরে রয়েছে, সেই আয়ুর্বেদেও তার উল্লেখ আছে, অথচ আমরা সেই ভিনক্রিস্টিনের ওরা তৈরি করলো, আমরা সেই ওষুধ কিনি। সবথেকে মজার ব্যাপার, আজকাল দেখেছি নয়নতারা গাছটাকে আর নয়নতারা নামটা আর প্রচলিত থাকছে না, ওটার নাম হয়ে গেছে ভিনকা। ওই যে ভিনক্রিস্টিন বলছেন নাকি, ওই ভিনকা অ্যালকালয়েড ওখান থেকে ওরা তৈরি করে ভিনক্রিস্টিন আমাদের দেশে বিক্রি করেছে, আমাদের ওরা পেটেন্ট নিয়েছে, আমরা পাঠিনি। এই খুব লজ্জার কথা। যাই হোক, তো সুশ্রুতর ওই মেথডে তিনি রিকনস্ট্রাকটিভ সার্জারি, রিকনস্ট্রাকশন নোজ করতেন, এবং এটা আমার ধারণা এটা অ্যানেস্থেসিয়া ছাড়া সম্ভব নয়। মানে এই যে আচ্ছা, তার আগে যে নাক কেটে দেওয়ার কথা বললে, তো ওই সার্জারিটাতে কি কাটা নাকটাকে জোড়া না? তা নয়, না, নতুন করে কপাল থেকে নাক বানিয়ে আনা, যেটা ক্যান্সারটাতে এখনকার ট্রিটমেন্ট হয়, সেইটা এখান থেকে কপাল থেকে চামড়া রিফ্লেক্ট করিয়ে এনে এখানে সেলাই করে দুটো ফুটো তৈরি করে নাকটা ওইভাবে তৈরি করা। এবং একজন আমার পেশেন্ট, তাকে আমি বহুদিন আগে, তখন আমি সদ্য ডাক্তারিতে শুরু করেছি, তাকে আমি বলেছিলাম এটা কিন্তু আপনার ক্যান্সার। সে আমার কথা বিশ্বাস করেনি, আমি খুব বাচ্চা ছেলে ছিলাম।
বিশ্বাস করেনি। আলটিমেটলি তার সেটা ক্যান্সারই ছিল, এইখানে ধরা পড়েছিল এবং তার সমস্ত কিছু খেয়ে দেওয়ার পরে তাকে ভেলোরে নিয়ে যাওয়া হলো এবং সেই ভেলোর থেকে সে কিন্তু নাক বানিয়ে নিয়ে এলো এবং তাকে দেখলে সচরাচর দেখলে মানে চট করে দেখলে বুঝতে পারবে না যে ওটা বানানো না, আচ্ছা, এত সুন্দর অপারেশনটা করেছে তারা। কিন্তু এই মেথডটা সুশ্রুত কি করে করতেন, এই ব্যাপারটা অ্যানাস্থেসিয়া ছাড়া সম্ভব ছিল বলে আমার মনে হয়। যাই হোক, তো এই যে বিজ্ঞানীরা ছিলেন যাদেরকে আমরা ঋষি বলি, আধুনিক সৌরভের কথাটা খুব আমার লেগেছে, পছন্দ হয়েছিল যে আধুনিক যারা এখনকার যে ঋষি মুনি যাদের মানে বেশিরভাগ কনসেন্ট্রেশন, তারা কিন্তু ইউরোপ আমেরিকা এই সমস্ত জায়গাতেই বা জাপান এই সমস্ত জায়গাতেই সেই ঋষি মুনিদের কনসেন্ট্রেশনটা গত 2 শতাব্দী ধরে হয়েছিল। বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কারণে হয়েছিল। তারা বিজ্ঞানে উন্নত হয়ে গেছে এই সময়টাতে ধরে। আমাদের দেশেও সেই সময় একদম কেউ ছিলেন না, এরকম বলা উচিত নয়। বিভা রায়চৌধুরী, আপনার নাম শোনেননি নিশ্চয়ই। না, আমাদের দেশে যারা এখনো আছেন তাদেরকে তো আমরা চিনতেও চাই না, চিনি না। এই যেমন একজন বসে রয়েছেন, আমি তো মনে করি আমরা তো তাকে চিনবো না। আমরা তো তাকে, আমি যদি বলছি, আমি জোর গলায় বলছি যে আজকের তারিখে যদি আমাকে ঋষিমণি তো তখন হয়েছে না, এখন হবেন না কেন? তখনও নিশ্চয়ই পপুলেশনের মধ্যে কত রকম লোক ছিলেন, ডাকাত চন্ডাল এই সেই সবই তো ছিলেন। বাল্মীকির কথা হচ্ছে উনিও তো সেই রত্নাকর ডাকাতের থেকে হয়েছিল। লোক তো আজকেও আমরা ভাবছি আজকে কি হয়ে গেছে যে আজকে দিনে ওই রকম লোকজন নেই, নিশ্চয়ই আছেন, খালি আমরা চিনতে ভুল করছি। যেহেতু তারা এই টি শার্ট পরে একটু অন্য মানে ওই দাড়ি বাড়িয়ে ওই ভাবে করছেন না, সেই জন্য চিনতে পারে। মানে একটি নাম আপনারা নিশ্চয়ই শোনেননি, বিভা রায়চৌধুরী। শুনেছো? না, শোনোনি। এই বিভা রায়চৌধুরী মেসন আবিষ্কার করেছিলেন। বিভা রায়চৌধুরী। তিনি কিন্তু নোবেল প্রাইজ পাননি, তার কেউ কোনো রেকগনিশনই হয়নি। তিনি দার্জিলিং এর ওই পাহাড়ের উপরে গিয়ে ওখানে মেসন কণা, তিনি একজন ফিজিসিস্ট, তার আমরা নাম জানি না, ঠিক আছে। তিনি অথচ সেই মেসনের আবিষ্কারের কৃতিত্ব কোনো জাপানি সায়েন্টিস্ট পেলেন, অথচ তিনি কিন্তু তার আগে মেসন আবিষ্কার করে ফেলেছিলেন, ঠিক আছে। যাই হোক, এইরকম বহু মুনি ঋষি বা সাধ্বী যা বলো এদেরকে, এরা কিন্তু আমাদের মধ্যে রয়েছেন এবং তাদের কাজকর্ম আমরা অনেকেই জানি না। পরাধীন দেশ ছিল, কেই বা এ করেছে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, তিনি ওই নীলরতন সরকারের একটা ভাঙা কামরায় বসে, তখন নীলরতন সরকার হাসপাতাল, ক্যাম্পবেল মেডিকেল স্কুল, সে একটা অন্ধকার কক্ষে বসে লিমিটেড কিছু ভাঙা যন্ত্রপাতি নিয়ে তিনি ওই ইউরিয়া সিভামাইন তৈরি করে ফেললেন, কালাজ্বরের ইঞ্জেকশন। সেটা মানে অদ্ভুত ব্যাপার, তিনি তৈরি করে ফেললেন, অথচ সেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নাম আজকে কেউ ভালো করে জানে না। এই সমস্ত এই ব্যাপারগুলো মানে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড খালি এই ফাঁকে বলে দিই, কারণ যেদিন প্রথম দিন আমরা এটা শুরু করেছিলাম তখন পরিচয় পত্রটার যে ব্যাপারটা হচ্ছিল সেটা ভালো করে হয়নি। নবানন্দা আজকেও প্রত্যেক সপ্তাহে 3 দিন এখানে কলকাতার থেকে গিয়ে 3 দিন ধানবাদ, যেখানে আমরা বড় হয়েছি একই জায়গায়, ধানবাদের থেকে একটু দূরে বেলিয়াপুর বলে একটা গ্রাম মোটামুটি, সেইখানে গিয়ে নিজের 3টে দিন সপ্তাহের মধ্যে এখনো মানে রেগুলার ভাবে ওইখানে কাটিয়ে আসে। কারণ ওখানকার যে মানুষজনরা আছে তারা ডাক্তারি চিকিৎসাটা পাবে কিভাবে। এমন নয় যে এমবিবিএস করার পরে বিরাট ডিগ্রির পেছনে ছুটে, ডিগ্রির পর ডিগ্রি না ছুটে এই এখনো পর্যন্ত এই বয়সেও ওইখানে ছুটছে, এটা করছে। আর আমার আশা যে এই যে আমাদের এপিসোডগুলো হবে, এর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ডিগ্রির পেছনে না ছুটেও কিন্তু আগেকার যে ঋষিমুনিরা তারা তো ডিগ্রির পেছনে ছোটেননি, ছিলই না। তাহলে কেন আমরা আজকে ধরে নেব যে আমার নামের পেছনে এই 4টে লেটার 6টা লেটার, এখান থেকে এফআরসিএস, ওখান থেকে এই কোথার থেকে স্ট্যাম্প মারলে তবেই হবে? আর যে মানুষটা গিয়ে মানুষের সঙ্গে জুড়ে খুঁজে বার করছে আর নিজের চিন্তা শক্তি, নিজের চেতনা, নিজের বুদ্ধি লাগিয়ে বার করছে, সেগুলোর মধ্যে নেই। আচ্ছা, সব যা বলছে সব ঠিক হতে, ঋষিমুনিদের কথাটাও তো গবেষণা, এটা তো একটা পয়েন্ট যেখান থেকে জিনিসটা এগিয়েছে। আর কোনোদিনই আমি দেখিনি নবান্ন বলছে না এটাই শেষ কথা, আমি যা বলছি এর বাইরে আর কিছু নেই। তো এটা একটা আহ্বান সবাইকে, ঋষিমুনিরাও আহ্বান করে গেছেন সবাইকে যে আরো এগিয়ে নিয়ে যাও। আপনারাও নবানন্দার কথার মধ্যে থেকে একটা, যদি বেকনিং বলা হয় ইংলিশে, আহ্বান করা হচ্ছে যে এই রাস্তায় চলতে শুরু করুন। তো এই বলে আমি তাহলে ডারউইনের তত্ত্বের মধ্যে একটু প্রবেশ করি। মানে ডারউইনকে তার আগে কিন্তু ওই ঋষির দরজাটা দেওয়া, মানে ডারউইনকে আমি একজন আধুনিক ঋষি বলেই মনে করছি। এবং আজকের দিনে বিজ্ঞান মানে
চিকিৎসা বিজ্ঞানী বলুন এবং বায়োলজি মানে জীববিজ্ঞান যা বলুন, শুধু জীববিজ্ঞান না, আমি এটার শেষে ডারউইনের অন্য জায়গায় আমার নিজস্ব কিছু মতামত বলবো, যেগুলো অন্য জায়গাতেও ডারউইনবাদকে অ্যাপ্লাই করা যায়, সেটাও আমি বলবো। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে মানে জীববিজ্ঞানের ক্ষেত্রে ডারউইনের অবদান আমাকে নতুন করে আর আজকে এস্টাবলিশ করতে হবে না, যদিও খুবই দুর্ভাগ্যজনকভাবে উন্নত দেশের কোনো কোনো জায়গায় বাইবেলের প্রভাবে ডারউইনকে অনেকখানি ব্রাত্য করে রাখা হয় আজকের দিনেও আমি নাম বলছি না স্টেটগুলোর, কিন্তু সেই সব জায়গায় বাইবেলের প্রভাবে ডারউইনকে আজকের দিনেও ব্রাত্য করে রেখে দেওয়া হয়। কারণ বাইবেলে বলা হয়েছে যে স্পেশাল ক্রিয়েশন থিওরি, ঈশ্বর সব তৈরি করেছেন। ডারউইন তার বিরুদ্ধে গিয়ে সব কিছু তৈরি করেছেন, বলেছেন, তার মতামত রেখেছেন। তো আপনারা নিজেরা বিচার করবেন কোনটা সত্য। এই সত্যের মুখোমুখি করানোটা আমাদের কাজ, এবার সত্যকে বেছে নেওয়াটা আপনাদের কাজ। তো একটা নিজের কাছে কখনো প্রশ্ন করেছেন যে এই আপনার মাংসের গন্ধ কেন ভালো লাগে, বা আপনার ওই আমের গন্ধ কেন ভালো লাগে? এই কেন কখনো নিজের কাছে প্রশ্ন করেছেন যে এই আমের গন্ধ, মাংসের গন্ধ, এগুলো কেন? চাঁদ দেখতে ভালো লাগে, মানে পছন্দ কেন? আমরা চাঁদকে ভালোবাসি কেন? দেখতে একটা জ্যোৎস্না আমাদের কেন ভালো লাগে? বা এই সূর্যের আলো আমাদের বেরোতে কেন ভালো লাগে? সূর্যের আলো, সূর্যকে কেন পছন্দ করি? এই যে আমরা সব, বিশেষ করে মানে শীতের দিনে সূর্যকে পছন্দ করছে যখন, তখন পছন্দ করছি না, এটা কেন? এই পছন্দটা কেন? বা আমি আমার ছেলেটাকে কেন ভালোবাসি, বা আমার মাকে কেন ভালোবাসি? এই যে ভালোবাসার জায়গাটা, এই যে পছন্দের জায়গাটা, আমি রসগোল্লা কেন আমার খেতে ভালো লাগে, মিষ্টি কেন লাগে, মিষ্টি স্বাদটা কেন ভালো লাগে, এইগুলো কখনো কি মানে লাগে? সবাই আমরা জানি যে রসগোল্লা দিলে আমাদের জিভে জল আসে, কিন্তু কেন আসে? মিষ্টিটা কেন আমরা, এই ব্যাপারটা কখনো আমরা ভেবে দেখেছি কি? এইটাই হচ্ছে, এই জিনিস থেকে ভাবতে ভাবতে কিন্তু আপনারা বস্তুগত চিন্তায় পৌঁছতে পারবেন। যে ভাবতে শুরু করতে হয়, যেখান থেকে মানে আমরা আমাদের পারিপার্শ্বিক জিনিসগুলোকে অবজার্ভ করছি, সেই অবজার্ভ জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করতে শুরু করতে হয়। যে এইখান থেকে চিন্তা করতে করতে ডারউইন কিন্তু একটা জায়গায় পৌঁছেছিলেন। তিনি HMS বিগল বলে একটা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছিলেন, এবং সেই গালাপাগোস দ্বীপপুঞ্জে, একটা মানে আমেরিকার কাছাকাছি দ্বীপপুঞ্জ, সেই দ্বীপপুঞ্জটা অন্য জায়গা থেকে সেগ্রিগেটেড, আলাদা হয়ে রয়ে গেছে পৃথিবীতে, এবং সেইখানে তিনি জীবনের কতগুলো অদ্ভুত উদ্ভব দেখতে পেলেন, যেইগুলো দেখে উনি, এগুলো আমরা অনেকেই দেখি, কিন্তু সেগুলোকে সূত্রায়িত করা, সেগুলো আমাদের মাথায় স্ট্রাইক করা, এইগুলো যদি যার মধ্যে আসে, তিনি কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে ঋষি, তিনি শেষ বিচারে ঋষি। মানে আপেলটা পড়তে তো সবাই দেখেছে, কিন্তু ওই আপেলটা কেন পড়ছে এইটা আমরা কেউ চিন্তা করি না, ঠিক আছে? আরেকজন ঋষি সেটা চিন্তা করেছিলেন। আচ্ছা, এখন তো একটু তার আগে মানে যেহেতু কোনো জায়গায় ঠিক বাঁধা যায় না, নবরন্দ্র যেমন ইতিহাস বলো, রাজনীতি বলো, ভূগোল বলো, সব ব্যাপারগুলোতেই মানে চারিদিকে এটা, সেই জন্য ডারউইনের কথা যখন হচ্ছে একটু তার সম্বন্ধে জেনে নেওয়াটাও বিয়ে হবে। মানে সম্বন্ধে বলতে কি, তিনি এমনিতে তিনি ওই বিজ্ঞানী হিসেবে কিছু এস্টাবলিশ বিরাট বড় কিছু ছিলেন না। তিনি ওই তার কিভাবে মানে ছোটবেলা এইগুলো কি জানা আছে? ছোটবেলা বলতে আমার, তার খুব শৈশব সম্বন্ধে আমার খুব জানা নেই। তার দাদু এরকম কিছুটা বস্তুবাদী, কিছুটা ক্রিয়েশনিস্ট, এরকম টাইপের একজন লোক ছিলেন। হয়তো দাদুর থেকে কিছু ইন্সপিরেশন তিনি পেয়ে থাকতে পারেন, কিন্তু এই কাজটা সম্পূর্ণভাবে তার একান্তভাবেই মৌলিক কাজ। এই যেটা তিনি তার থিওরি ডারউইনিজম, যেটা তিনি জাহাজে করে গিয়ে যেটা দেখলেন, তো তার মনে হলো যে এই বিভিন্ন প্রাণীগুলো বিভিন্নভাবে কিভাবে এলো, ঠিক আছে? 1,00,000 কোটি জীব নিয়ে বিশ্বের মেলা, রবীন্দ্রনাথ বলেছেন। এই 1,00,000 কোটি জীব কিভাবে এলো, ঠিক আছে? তো তার আগে, ডারউইনের আগে কিন্তু এই ক্রিয়েশন থিওরির বিরুদ্ধে গিয়ে একজন চেষ্টা করেছিলেন। তিনিও অনেক দূর চেষ্টা করেছেন, তার যদিও তত্ত্বটা ভুল, কিন্তু তিনিও নমস্য ব্যক্তি। তিনি ল্যামার্ক কিন্তু এই চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে যেমন জিরাফের গলা লম্বা কেন, জিরাফ উঁচু গাছের ফল খেতে গিয়ে জিরাফের গলা লম্বা হয়ে গেছে। তো এখানে দুটো জিনিস হয়ে যায়, মানে আমাদের চিন্তাটা ভুল
পথে চালিত হয়ে যায়। এবং আমরা ডারউইনিজমের কথা বলতে গিয়ে, আমি নিজেও ডারউইনিজমের কথা বলতে গিয়ে অনেক সময় লেবারকে ভাষায় কথা বলে ফেলি। যেমন কিরম বলি যে জিরাফ কেন লম্বা গলাটা, না জিরাফ যাতে উঁচু গাছের ফল খেতে পারে, এটা ঘটনাটা নয়। উঁচু গাছের ফল খাওয়ার উদ্দেশ্যে কিন্তু জিরাফের গলা লম্বা হয়নি। মানে সে তো আমি যদি উঁচু গাছের ফল খেতে চাই তাহলে কি আমার গলা লম্বা হয়ে যাচ্ছে? হবে না। দ্বিতীয় হচ্ছে জিরাফের গলা কিন্তু উঁচু গাছের ফল খেতে খেতেও লম্বা হয় না। উঁচু গাছের ফল খেতে খেতে কিছুটা হয়তো আপনার গলাটা অন্যরকম হতে পারে। আপনার গলায় যদি অনেকদিন ধরে বার্মা বা কোনো একটা অঞ্চলের আদিবাসীদের একটা প্রথা ছিল গলায় একটার পর একটা বেঙ্গল পরিয়ে যাওয়া, করে মেয়েদের ঘাড় লম্বা করে দেওয়া। তো এইটা একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সেই মেয়েটি যদি বাচ্চা হয় তাকে যদি ওটা না পড়ানো হয় তার কিন্তু গলা লম্বা হবে না। তাহলে ওটা তো একটা ইন্ডিভিজুয়াল লোকের হতে পারে, কিন্তু জিরাফের গলা লম্বা হলো কি করে? ঠিক আছে। আর শুনলে আশ্চর্য হবে, জিরাফের আমাদের ঘাড়ে কিন্তু 7টা হাড়, জিরাফের ঘাড়েও 7টাই হাড়, কিন্তু সেই 7টা হাড় এত লম্বা লম্বা। ঠিক আছে, এটা কি করে হলো জিরাফের ঘাড়ে 7টা এই ঘাড়টা এত লম্বা? এটা কি সব ম্যামালের ঘাড়েই সব? না না, তা নয়, বিভিন্ন ম্যামালের বিভিন্ন আছে, কিন্তু জিরাফের ঘাড়েও 7টা হাড়, কিন্তু সেই তা সত্ত্বেও জিরাফের ঘাড় অত লম্বা। তো এই যে ঘটনাটা ঘটলো, এটা তো একদিনে ঘটতে পারে না। জিরাফের মানে জিরাফ গজাচ্ছে, জন্মাচ্ছে, সেও এরকম একটা জিরাফের বাবা মা মতোই শেপ নিয়ে জন্মাচ্ছে, এবং তারপরে যখন বড় হচ্ছে তখন তার ঘাড়টা ওরকম লম্বা হয়ে যাচ্ছে। তারপরে একটা মানুষের পেটে একটা মানুষের বাচ্চাই হয়, বানরের পেটে কিন্তু বানরের বাচ্চাই হয়। এইটা কেন? এই সমস্ত তখন তো এই ব্যাপারটা সম্ভবই ছিল না। তখন একটাই ব্যাখ্যা ছিল, সেটা হচ্ছে একজন কোনো সৃষ্টিকর্তা আছেন যিনি এগুলো সব এইভাবে তৈরি করে দিয়েছেন। এটাই একমাত্র ব্যাখ্যা ছিল, এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে? তো মানুষ তো এর বেশি কিছু ভাবতে পারতো না, এবং সম্ভবই নয়। এরপরে যখন এই ল্যামার্কের ওই কথাটা এলো যে এই ইউজ অ্যান্ড ডিসইউজ থিওরি আর কি, মানে এরকম করতে করতে লম্বা হয়ে গেছে, তখন অনেকে করার দরকার বলে তখন অনেকে চিন্তা করতে শুরু করলেন যে না, তাহলে তো ঈশ্বর না তৈরি করলে এটা হতে পারে, হয়তো ঈশ্বর ব্যাপারটা না করলেও হয়তো এই জিনিসটা হয়ে থাকতে পারে কোনো ভাবে। সেখান থেকে এই চিন্তায় ডারউইনের ওই জাহাজের যাত্রা, এবং সেখানে গিয়ে জীবজন্তুকে দেখে বিভিন্ন করে করে তিনি যে কতগুলো বেসিক তত্ত্বতে পৌঁছলেন, সেই তত্ত্বগুলোর মধ্যে আমি যাচ্ছি না। মানে অনেকগুলো তিনি কতগুলো পস্টুলেটের মধ্যে পৌঁছলেন, সেগুলো কচকচি করলে শুনতে ভাল লাগবে না। যাই হোক, আমি যেটা বলবো, যেভাবে বলতে শুরু করেছিলাম সেভাবেই বলি। সেটা হচ্ছে যে আমি মনে করুন লোহা টোহা তুলে মাসেলটাকে, বডির মাসেল খুব বড় করলাম, কিন্তু আমার ছেলে যদি লোহা না তোলে তার মাসেল বড় হবে না। তাহলে আমার ছেলে হলেই যে সে বড় মাসেল ম্যান হবে তার কোনো মানে নেই, আমার মাসেলটা বাড়বে। তাহলে আমার ছেলে যে আমার মতন হচ্ছে, এইটার কারণটা কি? মানে বেসিক্যালি দেখতে একটা ছেলে যে আমার মতন হচ্ছে, এর কারণটা কি? ভালো করে বোঝা যায়। মানে আমি যদি খুব জিম গেছি, খুব ইয়ে করেছি, তাহলে আমি খুব মানে ফিজিক্যালি ফিট হলাম, এইসব হলাম, কিন্তু আমার ছেলে তা হবে তা নয়। কিন্তু তার যখন জন্ম হচ্ছে, গঠন, মুখের গঠন দেখতে এরকমই হচ্ছে, সবই এরকম হচ্ছে। ঠিক আছে, তো এর কারণটা কি? বা একটা বানরের বাচ্চাই বা বানর কেন হয়, এই ব্যাপারটা। তো এখান থেকে দেখতে দেখতে ডারউইনের যে মানে ডারউইনের তত্ত্বটার মধ্যে আমি যাচ্ছি না, আমি তত্ত্বটার বিষয়বস্তুটা বলছি আপনাদেরকে। সেটা হচ্ছে, মূল ব্যাপারটা কি জানেন? মূল ব্যাপারটা হচ্ছে, আপনি একটা পরিবেশের মধ্যে থাকবেন, এবং সেই পরিবেশে আপনার কতগুলো চরিত্র থাকবে, এই চরিত্রটা নিয়ে আপনি বাচ্চা দিতে পারছেন কিনা, এইটা হচ্ছে আপনার ওই চরিত্রটা পরবর্তী প্রজন্মে মানে প্রবাহিত হবে কিনা তার শর্ত। আরেকবার বোঝা যাক ভালো করে। মানে আমি যদি একটা হাঙর হই, এই হাঙরের যে চরিত্রটা আছে, এই হাঙরের মানে চরিত্র বলতে যা 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 সবকিছু শারীরিক ক্যারেক্টার, মানে মানে মানসিক চরিত্রের কথা এখানে শুধু বলা হচ্ছে না, না বিশেষ হাঙরের কথা ভাবুন। সেই হাঙরের বাচ্চা যে হাঙরের মতন হচ্ছে, এইটা বাচ্চাটা কিভাবে হচ্ছে? হাঙরের একটা ছেলে হাঙর, একটা মেয়ে হাঙর, তাদের মধ্যে মিলনের ফলে বাচ্চাটা হচ্ছে। এই বাচ্চাটা কিন্তু ওই হাঙরের মতন দেখতে হচ্ছে। ঠিক আছে, এই দুটোই। তাহলে ওইটা হতে হলে কি আবশ্যিক শর্ত কি? ওই বাচ্চাটা হতে হলে ওই মিলনটা হতে হবে। তাহলে ও বাচ্চা দেওয়া পর্যন্ত বেঁচে থাকছে কিনা, নইলে ওই হাঙরের কোনো চরিত্রই কিন্তু যাবে না। মনে করুন আমি একটা আমার মতন দেখতে, আমার একটা যখন আপনার ছেলে হয় বা নাতি হয়, দেখবেন তারা আপনার মতন কিছুটা দেখতে হয়। আপনি যদি বিয়ে না করেন, তাহলে তো আপনার সেই নাতি আর আপনার মতন দেখতে হয়, ওই ব্যাপারটাই হলো না। বা আপনি যদি বিয়ে হওয়ার আগে মরে গেলেন, তাহলে আর হলো না। তাহলে
এইবার আপনার চরিত্রটা পরবর্তী প্রজন্মে বাহিত হবে কিনা এইটার জন্য প্রথম শর্তটা কি, আপনাকে ওই মানে আপনাকে রিপ্রোডাকশন প্রজনন পর্যন্ত বেঁচে থাকতে হবে, এটা প্রাথমিক শর্ত। বেশ। আচ্ছা, এইবার মনে করুন একটা হরিণ বা একটা নেকড়ে বা একটা যে কোনো প্রাণী ধরুন, সে জঙ্গলে হরিণের কি ক্ষমতা, হরিণ দৌড়ে খুব দ্রুত পালাতে পারে, যার ফলে সে বেঁচে যেতে পারে। বাঘে তাড়া করলে হরিণ, বেশিরভাগ হরিণ পালিয়ে গেল, একটা হরিণকে হয়তো বাঘটা ধরে ফেললো। তাহলে হরিণ যে মানে বাঘের হাত থেকে বাঁচতে পারলো, তার চরিত্রটা কি, তার দ্রুত দৌড়তে পারে, দ্রুত দৌড়ানোর ক্ষমতা। এই দ্রুত দৌড়ানোর ক্ষমতাটা হরিণের ওই পরবর্তী প্রজন্মে তার যাবে তখন যখন সে ওই বাঘের মুখ থেকে বাঁচতে পারবে। আচ্ছা, বাঘের মুখ থেকে বাঁচতে পারবে তবেই সে বাচ্চা দেবে এবং সেই বাচ্চা আবার দ্রুত দৌড়তে পারবে। একটা জঙ্গলে সব হরিণরা ওরকম থাকে এবং সেখানে এইবার সেই জঙ্গলটাতে মনে করুন ভীষণ বড় একখানা বন্যা হলো, বন্যা হয়ে সব প্রাণী ওই হয়ে গেল, মানে বন্যার মধ্যে রয়েছে, দৌড়তে পারে না, দেখো বাঘে খেয়ে নিচ্ছে করছে। সেই সময় একটা সে প্রাণীটা কিন্তু মানে যদি বন্যা না হতো তাহলে কিন্তু সবার আগে বাঘের পেটে যেত। তার পা দুটো জোড়া পা নিয়ে জন্ম নিল, পিছনের পা দুটো সে জোড়া নিয়ে জন্ম নিল। এইবার এই প্রাণীটা কিন্তু বাঘের পেটে সবার আগে যাবে, কারণ সেই প্রাণীটা দৌড়তে পারবে না, সে হরিণী হোক বা যে অন্য প্রাণীর কথা বলি, সে কিন্তু বাঘের পেটে সবার আগে যাবে, কারণ সে দৌড়তে পারবে না। ফলে সে ওই অবস্থাতে বাঘের পেটে চলে যেত। এইবার যদি জঙ্গলটাতে বন্যা হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত সেই জল থেকে যায়, তাহলে সবার আগে কে পালাতে পারবে? ওই প্রাণীটা, ওই জোড়া পা দিয়ে কিন্তু মানে ভালোভাবে জলটা কাটাতে পারবে। ঠিক আছে, তাহলে ওই জোড়া পায়ের চরিত্রটা কিন্তু আমি খুব সরলীকরণ করে করছি, কারণ এটা অত লক্ষ লক্ষ বছরের ইতিহাস একবারে বলতে গেলে আমি সব একটু একটু করে ভেঙে তো বলা যাবে না, আমি একটা সরলীকরণ করে দিচ্ছি। সরল না করলে এটা আমরা একদম করছি, যারা এই সম্বন্ধে খুব বিজ্ঞ তাদের জন্য যতটা না, তার থেকে অনেক বেশি যারা একদম মানে গ্রামে গঞ্জে সুযোগ পাচ্ছে না এগুলো বোঝার জন্য, তারাও যাতে বুঝতে পারেন। না, সবার জন্যই। এটা যদি ওইরকম করে করতে যাই আমি প্রত্যেকটা ধরে হবে না, সেটা হবে না। এটা মানে আমাকে সরলীকরণ করতেই হবে। এই একটা বক্তব্যের মধ্যে আমি অত ডিটেল আমি যেতে পারবো না। এবার খুব সরলভাবে বুঝতে গেলে তাহলে ওই যে জোড়া পা একটা লেজের মতন যার হয়ে গেল, সে কিন্তু জলের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারবে। তাহলে এবং সে যখন সে বাচ্চা দিতে পারবে, এবং পরের তার যদি এটা এখন আমরা জানি কিভাবে হয়, জিনের সমস্ত তত্ত্ব আমাদের এখন জানা আছে। ডারউইনের পক্ষে জানা সম্ভব ছিল না। ডারউইন এটা দেখেছিলেন, জাস্ট অবজার্ভ করেছিলেন যে কতগুলো চরিত্র অর্জিত হয় এবং সেই চরিত্রগুলো সেইগুলোই থেকে যায় যেইটা পরিবর্তিত পরিস্থিতিতে সেই চরিত্রগুলো মানিয়ে গিয়ে সে প্রজনন করতে পারে, সে তাকে বাঁচতে সাহায্য করছে, তাকে বাচ্চা দিতে সাহায্য। পরবর্তী প্রজন্মে সেই চরিত্রটা বাহিত হবে কিনা তার আবশ্যিক শর্ত হচ্ছে যে তার পারিপার্শ্বিক পরিবেশটা সেই চরিত্রটা সেই পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে খাপ খাচ্ছে কিনা, এইটাই হচ্ছে শর্ত। যদি সেটা না হয় তাহলে তো এমনি বাচ্চা হবে না, সেই প্রজাতিটাই আর চরিত্রটা থাকবে না। মানে জঙ্গলের মধ্যে অনেক প্রাণীরই নিশ্চয়ই এরকম জোড়াপা হয় এবং তারা বাঘের পেটে প্রথম যায়, ফলে তাদের ওই চরিত্র কখনোই থাকে না। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে জঙ্গলের মধ্যে তাহলে কেন মাছ হচ্ছে না। জোড়াপা বলতে এখানে বোঝা হচ্ছে ওই ধরনের জিনিস, যে জঙ্গলে মাছ হচ্ছে না কিন্তু জলে মাছটা একটু কনফিউজিং হয়ে যাবে। মাছটা যেহেতু স্তন্যপ্রায়ীদের আগে এসেছে, কিন্তু তিমি বললে ব্যাপারটা বোঝা যাবে। তিমি বা ডলফিন যারা স্তন্যপায়ী, যারা ছিল এককালে ডাঙায়, তারা কি করে জলে চলে গেল এবং জলে গিয়ে মাছের মতন আকৃতি পেলো, মাছের মতন লেজ পেলো, মাছের মতন পাখা পেলো। আমি মাছটা মানে ওই আরো ওভার সিম্পলিফিকেশন করে মাছটা আগে এসছে, মাছটা বললে একটু কনফিউশন হয়ে যাবে। যারা স্তন্যপায়ী প্রাণী মানে জঙ্গলে ছিল, স্তন্যপায়ী মানে যারা আবার বাংলায় মায়ের দুধ খায়, তাদের জন্য ম্যামেল বলা হয়, মায়ের দুধ খায়। এই যে তো এরা স্তন্যপায়ী যারা প্রাণী, তারা যারা জঙ্গলে ছিল, জঙ্গলে রয়েছে। এবার স্তন্যপায়ী যারা জলে পাওয়া যাচ্ছে তাদের দুজনের মধ্যে ক্যারেক্টারটা আলাদা। মাছের মতন দেখতে হয়ে গেছে। একজন মাছের মতন দেখতে, আর এদের কিন্তু পা রয়েছে, এরা ছুটতে পারে আর ওরা জলে সাঁতারটা কাটে। কিন্তু এরাও তো এককালে মানে এইবার ওখানে প্রাণীগুলো গেল কি করে?
সেটার ব্যাখ্যাটা আমি দিচ্ছিলাম আসলে, যে একটা অঞ্চল হয়তো কয়েক শতাব্দী ধরে কি 1000 বছর ধরে যেখানে ছিল সেখানে জলে প্লাবিত হয়ে গেছে, তখন পরিবর্তিত যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু বেশি খাপ খেয়েছে ওই পরিবেশটার সঙ্গে। মানে পরিবর্তিত যে পরিবেশটা, জল এসে গেল বলে পরিবেশটা পরিবর্তন হলো। এই পরিবেশে যে চরিত্রটা খাপ খাবে, যে চরিত্রটা নিয়ে সে পরের প্রজন্মকে জন্ম দেওয়া অবধি বেঁচে থাকার জন্য তার সুযোগটা হচ্ছে, একদম তাই, সেই সেই প্রাণীটা থেকে যাচ্ছে, সেই প্রাণীটা থেকে যাবে। আর অন্য প্রাণীটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ তার বাচ্চা হতে পারছে না। তাহলে এইটাকে যোগ্যতমের উদ্বর্তন বাংলায় বলা হয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। কিন্তু কথাটা আরেকটু সঠিকভাবে বলতে গেলে, ডারউইন সার্ভাইভাল অফ ফিটেস্টই হয়তো বলেছিলেন, আরেকটু বলেছিলেন কিনা এটা তো বিতর্ক আছে, যাই হোক। কিন্তু আরেকটু ভালোভাবে বলতে গেলে মানে সার্ভাইভাল অফ দ্য মোস্ট অ্যাডাপ্টেবল ওয়ান্স, এইটা বলতে হয়, ফিটেস্ট বলতে না। ফিট ও কিন্তু ওখানে ফিট, কিন্তু এখানে এখানে ফিট, ফলে ফিটেস্ট বলা উচিত নয়, মোস্ট অ্যাডাপ্টেবল ওয়ান, যে ওই পরিবেশটাতে মানিয়ে গেছে, সেই পরিবেশটাই ওকে কিন্তু বাচ্চা দিতে সাহায্য করেছে। এইবার মানে ফিটেস্ট আর অ্যাডাপ্টেবল, তাহলে ফিট হলো পরিবেশের সঙ্গে মানে পরিপ্রেক্ষিতে নয়, আর অ্যাডাপ্টেবল যখন কথাটা ব্যবহার হচ্ছে তখন ওই পরিবেশের জন্য পরিবর্তিত যে হয়ে গেছে। তো এইবার এইটা হলো মানে ডারউইনিজমের কিন্তু মূল জায়গাটায় আমি প্রথমত বললাম। এরপরে আমরা ডারউইনের পরে প্রায় 150 বছর এগিয়ে চলে এসেছি। এসে তারপরে বিভিন্ন বিজ্ঞানী এই নিয়ে মানে নানান রকম চুলচেরা বিশ্লেষণ করতে করতে তারপরে ডিভ রাইস এসছেন, তিনি মিউটেশন তত্ত্ব দিলেন। তখনও ডিভ রাইসের কাছে আমাদের আজকের জিনের কনসেপ্ট ছিল না, কিন্তু তিনিও ওরকম আন্দাজেই মিউটেশনের তত্ত্ব দিলেন যে ডারউইনের বক্তব্য যেটা এটা সঠিক, কিন্তু এই ঘটনাটা ধীরে ধীরে ঘটেনি, একটা একটা চরিত্র হঠাৎ করে পাল্টা, যেটা আমি বললাম যে একটা পার্টিকুলার প্রাণী গজালো যার দুটো জোড়া পা, তো এই মিউটেশন বলা হয়। এই মিউটেশনের তত্ত্বটা কিন্তু হিউগো ডিভ রাইস প্রথম নিয়ে এলেন, তিনি আরেকজন ঋষি তিনি। তো আজকের দিনে আমরা জানি ঘটনাগুলো কিভাবে ঘটে, সেটা একটু সংক্ষেপে আপনাদের বলছি, একটু হয়তো আপনাদের বুঝতে প্রথম দিকে অসুবিধা হতে পারে, আমি সংক্ষেপে ব্যাপারটা বলছি। সেটা হচ্ছে যে আমাদের কোষের মধ্যে এই যে আমি মানুষ, আমার যে সব চরিত্রগুলো, এই চরিত্রগুলো আসলে কোষের আমাদের প্রত্যেকটা বডির এই অসংখ্য মানে কোটি কোটি বললে ভুল, মানে বিলিয়নস এন্ড বিলিয়নস যে আমাদের কোষ, প্রত্যেকটা কোষ কিন্তু আমরা একটা কোষ থেকে সৃষ্টি হয়েছে। আমার বাবার একটি শুক্রাণু, তাতে অর্ধেক ক্রোমোজোম ছিল, এবং মায়ের একটি ডিম্বাণু, তাতে অর্ধেক ক্রোমোজোম ছিল। দুটো মিলিয়ে আমার 23 দুগুণে 46টা 23 জোড়া ক্রোমোজোম আমি প্রথম কোষটা পেয়েছি, এবং সেই কোষটা ভাগ হতে 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 আজকে এই বডিটা তৈরি হয়েছে। এবং সেই যারা বাংলার সঙ্গে কমিয়ে তাদের হলো স্পার্ম আর এগ সেল, স্পার্ম সেল আর এগ সেল, এইটা নিয়ে কথা হচ্ছে। তো এই হতে হতে সেই মিলনে প্রথম যে কোষটা তৈরি হয়েছিল সেটা একবার একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা করে বিভাজিত হতে হতে এই পুরো গোটা বডিটা তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু সেই বাবার থেকে আসা যতগুলো সংকেত ছিল এবং মায়ের থেকে আসা যতগুলো সংকেত ছিল সেই একই সংকেত প্রত্যেকটা কোষেই তাই রয়েছে। কিন্তু তাহলে আমার প্রত্যেকটা কোষ একরকম দেখতে নয় কেন? চুল অন্যরকম দেখতে, চোখ অন্যরকম দেখতে। তার কারণ হচ্ছে কোষের কোন চরিত্রটা কখন ম্যানিফেস্টেড হবে এইটা রেগুলেট করার জন্য কোষের মধ্যে চরিত্র সংকেত রয়েছে, এইটারও সংকেত রয়েছে যে কোনটা চোখের সেল হিসেবে কাজ করবে, কোনটা চুল হিসেবে কাজ করবে, কোনটা চামড়া হিসেবে কাজ করবে, এইগুলোরও সংকেত কিন্তু ওর মধ্যে লেখা রয়েছে। সংকেত ভেঙে গেলে ক্যান্সার হয়। এই সংকেত যখন মানে ছাপগুলো ওঠার সময় মানে প্রত্যেকবার তো মানে ওই ছেপে ছেপে একটা কোষ থেকে আরেকটা কোষ ছেপে উঠছে, ওই ছাপের সময় ভুল হয়ে গিয়ে অনেক সময়তেই ওই মানে সংকেতটা ভেঙে গিয়ে সেই কোষটা নষ্ট হয়ে যায়। কিন্তু যদি নষ্ট না হয়, যদি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু ক্যান্সার হয় আমাদের। যাও এটা মানে কোষের মধ্যে সংকেত যেটা বলা রয়েছে সেটা এখন কোষটাকেও যখন ভেঙে আরো তার ভেতরে ছোট ছোট ভাবে দেখা যাচ্ছে, যেমন মানে পরমাণুর মধ্যে অ্যাটমকে ভেঙে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, সেমনি কোষটাকে ভেঙে যখন দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে এখন যে তার মধ্যে সংকেত লেখা আছে। মানে লেখা মানে এটা আবার কলম দিয়ে লেখা ওইভাবে ধরবেন না? না, লেখা বলতে তো ধরেন বিভিন্ন ধরনের লেখা হতে পারে। মনে করুন আপনি ছবি এঁকে লিখলেন, কিংবা কোনো দড়িতে গিট বেঁধে লিখলেন,
বিভিন্নভাবে তো লিখতে, আপনি কলম দিয়ে লেখেন এরকম তো নয়। আমরা দক্ষিণ আমেরিকার যারা ছিলেন ইনকা, ওইখানকার যারা অধিবাসী ছিলেন আগেকার দিনে, তারা ওই সুতোতে গিট দিয়ে তাদের ভাষা ছিল, সুতোর মধ্যে। তার মানে একটা ভাষা রয়েছে এখানে লেখা থাকার থেকে, একটা কোশিকার থেকে আরেকটা কোশিকা, মানে একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য তাদের একটা ভাষা রয়েছে, সংকেতটা যেটা কথা হচ্ছিল, যেটার মধ্যে দিয়ে কমিউনিকেট হয়ে যাচ্ছে। একদম, আজকে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। কম্পিউটারে আমরা তো লিখি না সেখানে, কম্পিউটারে তো কম্পিউটার ইলেকট্রনিক সিগন্যাল, সেগুলো সেই সিগন্যালের ভাষায় তো কম্পিউটার চলে। তো আমাদের কোষের ওইটা একটা ভাষা, ওই কম্পিউটারের মতন আরেকটা ভাষা। এই ভাষাটা কি দিয়ে লেখা হয়? এই ভাষাটা লেখা হয় ডিঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড। প্রথম এটা আবিষ্কার, আরেকবার ভালো করে শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট, মানে ভজকট শুনতে লাগবে, আমি এটাকে ব্যাখ্যা করে দেবো। না কিন্তু সব এই যেটা যে ওয়ার্ডটা বললে একদম সেটাও ব্যাখ্যা করে দেবো। সেটা হচ্ছে, এইটা প্রথম আবিষ্কার করেন ওয়াটসন এন্ড ক্রিক বলে দুজন, ওই ঋষি বলুন, বিজ্ঞানী বা ঋষি, ওয়াটসন এন্ড ক্রিক, এই দুজন। এগুলো একটু নোট নিয়ে, মানে বসে নোট নিলে খুব ভালো হয়। হ্যাঁ, পরে আপনারা ইন্টারনেটে এখন তো একদম দিলেই সব আরো জানতে পারবেন। তো এরা এই দুজন বৈজ্ঞানিক, এই ডিএনএ তার আগে আবিষ্কার হয়ে গেছে, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড যে কোষের মধ্যে থাকে, তারা বিভিন্ন বৈজ্ঞানিকেরা ওই অ্যাসিডটাকে আবিষ্কার করেছিলেন। কিন্তু এই ডিএনএ যে মানে আমাদের চরিত্রের বাহক, এটাও সন্দেহ হচ্ছিল অনেক বিজ্ঞানীরই। প্রথম ওয়াটসন এন্ড ক্রিক এক্স রে ডিফ্রাকশন, তখনকার দিনে এত উন্নত মাইক্রোস্কোপিও হয়নি, তারা এক্স রে ডিফ্রাকশন ফটোগ্রাফি বলে এক ধরনের ফটোগ্রাফি করে ওই ডিএনএ স্ট্রাকচারটাকে মানে আন্দাজ করলেন। এবং এখানে ডিএনএ মানে ওই ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, আমি আসছি সেই জিনিসটাতে, সেই ডিএনএ চিত্রটাকে আন্দাজ করলেন এবং সঠিকভাবে আন্দাজ করলেন। এটা আশ্চর্য ব্যাপার। সেই 1950, মানে কিসের ছবি তুলে এক এক করে যায় একদম ওনারা, এখানে কথা হচ্ছে যে একটা কিছু একটা ধরুন মানে একটা অণু, সেই একটা অণু, বড় অণু, সেই অণুর ছবি তুলতে হবে। এই অণু আবার তার ছবি, একটা বিচিত্র না? সেই অণুর ছবি উনি তুললেন ওনারা। সেই ছবিটা তো ডাইরেক্ট অণুর ছবি আসবে না, ওনারা ওই এক্সরে একদিক দিয়ে চালিত করে তার একটা শক্তিশালী লেন্সের মাধ্যমে সেই এক্সরেটাকে নিয়ে গিয়ে একটা ছবি তুললেন। সেইটা তো অণুর মতন ছবি না, যেরকম জিনিসটা সেরকম ছবি আসবে না। তারা পেলেন কিন্তু একটা সেই মাঝখানে এরকম বিন্দু এবং তার চারদিকে এরকম কতগুলো লাইন, ওইটার থেকে তারা ডিরাইভ করলেন। এগুলো হচ্ছে মানে ঋষিদের ক্ষমতা। ওটার থেকে ডিরাইভ করলেন যে এইটা একটা মানে হেলিকাল, মানে পেঁচানো একটা অণু, একটা এরকম দড়ি এরকম আমরা নারকল দড়ি যেরকম পেঁচাই, সেই রকম পাকানো একটা অণু। তার আমি এই দিক থেকে আলো মারলে এদিকে ছবিটা দেখছি। ঠিক আছে, এইটা একটা মানুষের মানে ব্রেনে, ম্যাথমেটিক্যাল বলুন বা যেভাবেই বলুন, একটা কল্পনাতে আসা, এইটা একটা অবাক ব্যাপার। এটা তো আমরা তো আমি তো নিজেকে ভাবতে পারি না যে আমি একটা দড়ির এদিক থেকে একটা ছবি আলো ফেললাম, এদিকে তার ছবি পেলাম, সেখান থেকে দড়ির প্যাঁচটাকে আমি আন্দাজ করে ফেললাম। এটা একটা আশ্চর্য ক্ষমতা। যাই হোক, তারা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে যেমন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা হয়, সেইভাবে একটা দুটো জিনিস পাওয়া গেছে, সেইটার থেকে পুরো ব্যাপারটার একটা আইডিয়া বের করে নিয়ে আসা। এটা পরবর্তীকালে দেখা গেল সত্যিই তাই, যা তারা বলেছিলেন সেরকমই ব্যাপারটা। আজকে তো অনেক উন্নত হয়ে গেছে, আজকে আমরা দেখতে পাই সমস্ত। তো যা হোক, এই যে তারা আবিষ্কার করলেন এই ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড, এটা খুব সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। দুটো সিঁড়ির মতন, একটা সিঁড়ি ধরুন, একটা সিঁড়ির এই দিকে কতগুলো অণু রয়েছে, এই দিকে কতগুলো অণু রয়েছে, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন ইত্যাদি 4টে অণু দিয়ে আমাদের সমস্ত চরিত্র, আমাদের যত গাছপালা এবং পৃথিবীতে যত গাছপালা, যত প্রাণী, সে মশা হোক, অ্যামিবা, জীবাণু, মানুষ, মানে কুমড়ো, পটল, সব কিছু, তার 4টে লেটার দিয়ে তাদের সমস্ত চরিত্র লেখা হয়। ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4টে অণুর ভাষাতে গোটা পৃথিবীর সমস্ত কিছু জীবনের খুব দেখুন, এই জিনিসগুলো তো এবিসিডির মতন আমাদের জেনে রাখা উচিত, সকলেরই জেনে গেলে খুব ভালো হয়। 4টে কি? আরেকবার শুনি। ATGC, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4টে মানে অণু দিয়ে আমাদের সমস্ত চরিত্রের সংকেত লেখা থাকে ওই সিঁড়ির আকারে। এদিকে সিঁড়ির একটা স্তম্ভ, এদিকে সিঁড়ির একটা স্তম্ভ, এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড দিয়ে এগুলো বাঁধা থাকে। হাইড্রোজেন বন্ড কি আমি এখন যাচ্ছি না, আগের দিন হাইড্রোজেন বন্ড সম্বন্ধে আমি বলেছিলাম একবার, ওই মাইক্রোওয়েভ। যাই হোক,
তো এই হাইড্রোজেন বন্ড দিয়ে, হাইড্রোজেন বন্ড শুধু জলের ক্ষেত্রেই নয়, এদের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ড, আবার হাইড্রোজেন বন্ড ছাড়া আমরা হতে পারি না, যাই হোক। তো এই হাইড্রোজেন বন্ড দিয়ে তারা সিরিজ যে মাঝখানের ল্যাডারের ওই এগুলো, ওইটা হাইড্রোজেন বন্ড দিয়ে তৈরি। আর এইদিকে এরা এখানে ওই অণুটা, তার সঙ্গে একটা সুগারের অণু, সেটাকে ওই চারটে নাম বললাম, অ্যাডেনিন, অ্যাডেনিনের সঙ্গে একটা চিনির অণু, সুগার, যেই চিনিটা আমরা যে চিনি খাই এটা নয়, অন্য আরেকটা চিনি। এই চিনি আমরা যে চিনিটা খাই সেটার গ্লুকোজ, গ্লুকোজ তো আমাদের মূল খাদ্য। এই গ্লুকোজের একটা অণুটা ছটা, মানে হেক্সাগোনাল, ছকোনা একটা অণু। আর এই অণুটা রাইবোজ বলা হয়, এটা হচ্ছে 5 কোনা অণু। তো এই রাইবোজ সুগারের এক প্রান্তে একটা দিকে একটা অ্যাডেনিন অণু রয়েছে, আর তার মাঝখানে তার সঙ্গে রাইবোজ সুগার, আর এদিকে আর একটা ফসফেট আয়ন রয়েছে। এই ফসফেট আয়ন, মাঝখানে সুগার, রাইবোজ সুগার, এদিকে ওই কি বলে অ্যাডেনিন অণু। তো রাইবোজ সুগারের আবার একটা হাইড্রোজেন কমিয়ে দিয়ে, একটা অক্সিজেন কমিয়ে দিয়ে ডিঅক্সিরাইবোজ বলা হয়। এগুলো আমাদের পরবর্তীকালে সমস্ত বিজ্ঞানীরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ সব সুগারের চরিত্র সব বের করে ফেলেছেন। এখন আমি শর্টে সেগুলো ওইভাবেই বলে দিচ্ছি, কারণ এগুলো যদি জানতে চান তাহলে আপনাদের অনেক গভীরে যেতে হবে, পড়াশোনা না করলে এগুলো জানতে পারবেন না। আমি শর্টে তাদের নাম শুধু বলে দিচ্ছি। এই ডিএনএ যেন ওটা ডিঅক্সিরাইবো, আমি বলছি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে রাইবো, ডিঅক্সিরাইবো কেন বলছি? ডিঅক্সিরাইবো হচ্ছে রাইবোজ সুগারটার মধ্যে একটা অক্সিজেন বেরিয়ে গেছে, ওইটা একটা পজিশনে, মানে 5টা পজিশনের মধ্যে থেকে একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে, যদি অক্সিজেনটা না বেরোতো এটাকে রাইবোজ সুগার বলা হতো। হ্যাঁ, অক্সিজেনটা বেরিয়ে গেছে বলে ডিঅক্সিরাইবোজ সুগার, একটা বেরিয়ে গেছে, ডিঅক্সি মানে অক্সিজেনটা বেরিয়ে গেছে, ডিঅক্সিরাইবোজ সুগার বলা হয়। তাহলে রাইবোজ সুগার, তার মধ্যে থেকে অক্সিজেনটা বেরিয়ে গেছে বলে বলা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এত অবধি হলো। এইবার মানে এটা ডি এর গল্পটা হলো, ডিএনএ তে যে ডিটা আমরা ডিএনএ সবাই শুনি, এইটা এখন ওটা বুঝছি একটু ভালো করে। ডিটা উদ্ধার হলো, ডি, হ্যাঁ, ডিঅক্সি মানে বেরিয়ে গেছে, সুগারটা বেরিয়ে গেছে, একটা অক্সিজেন বেরিয়ে গেছে, ডিঅক্সি রাইবোজ। তাহলে রাইবোজ হচ্ছে সেই রাইবোজ সুগার মলিকিউলটা, তার এক প্রান্তে একটা অ্যাডেনিন আর আরেক প্রান্তে একটা ফসফেট আয়ন। এই হলো, মানে এটাকে নিউক্লিওটাইড বলা হয়, এই গোটা অণুটাকে নিউক্লিওটাইড বলা হয়। যাই হোক, তো এই যে এটা, তার সঙ্গে কি হলো, এই যে ফসফেট আয়নটা এদিকে রইলো, সেই ফসফেট আয়নের সঙ্গে আরেকটা ফসফেট আয়ন, আবার এখানে মনে করুন গুয়ানিন আর একটা ডিঅক্সিরাইবোজ মলিকিউল, তার সঙ্গে আরেকটা ফসফেট আয়ন, এই দুটো ফসফেট আয়নের সঙ্গে যোগ হয়ে গেল, ফসফেট আয়ন দুটো নিজেদের মধ্যে যুক্ত হয়ে গেল। তাহলে কি হলো, পরপর দুটো আমি কি পেলাম, একটা অ্যাডেনিন একটা গুয়ানিন, এই পরপর পেলাম দুটো, আবার অ্যাডেনিন গুয়ানিন, তারপর আরেকটা গুয়ানিন পেলাম, তাহলে এজিজি এই পেলাম একটা। মানে ওপরে অ্যাডেনিন, তারপরে একটা গুয়ানিন, মানে গুয়ানিন তার সঙ্গে ওই রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, তার সঙ্গে একটা ফসফেট, এরকম করে ফসফেট আয়ন দিয়ে দিয়ে ওইটা তৈরি হচ্ছে কলমটা, এইদিকে সিঁড়িটা, এদিকে সিঁড়ির এই মাছটা, আর এই মাছটা আবার ওইভাবেই তৈরি হচ্ছে। এবার কোনটার সঙ্গে কোনটা মুখোমুখি থাকবে হাইড্রোজেন বন্ড দিয়ে, এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন লাগবে আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন লাগবে। গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে 3টে হাইড্রোজেন বন্ড থাকে, আর অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড থাকে। এইভাবে এগুলো লাগবে, এটার সঙ্গে 3টে লাগবে, এটার সঙ্গে 2টো লাগবে, এরকম করে করে সিঁড়িটা তৈরি হবে। এই কোনটার সঙ্গে কোনটা এলে পরে অ্যাডেনিন গুয়ানিন এইভাবে আমি একটা পেলাম। আবার মনে করুন থাইমিন 3টে থাইমিন পরপর পেলাম। এরকম আমি তিনটে করে বলছি, এটা কিন্তু পার্টিকুলার একটা উদ্দেশ্যে বলছি, এক্ষুনি বলছি সেটা। তো এই যে মানে এদিকের এরকম কলামটা, আবার এদিকে একটা কলামটা পেলাম, এই কলামটার মধ্যে একটা কলাম দিয়ে আমাদের প্রোটিনের সংকেত লেখা হয়। আচ্ছা, মানে আমাদের শরীরটা তো গোটাটা প্রোটিন দিয়ে তৈরি, এবং প্রোটিন দিয়েই নিয়ন্ত্রিত, সমস্ত কিছু আমাদের প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। আমরা যেভাবে খাবার হজম করি, যেভাবে আমরা চলাফেরা করি, সব কিছু আমাদের প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই এত হাজার হাজার ধরনের প্রোটিনের সংকেত ওই অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4টে সংকেত দিয়ে ডিএনএ তে লেখা থাকে, ওইভাবে লেখা থাকে। এবং এই গোটা ব্যাপারটা থাকে আমাদের, যেটা কোশিকা বললে হিন্দিতে কোশিকা বলে, আমরা কোষ বলি বাংলায়, মানে সেল, তার নিউক্লিয়াসের মধ্যে এই জিনিসটা থাকে, ঠিক আছে? মানে এই সংকেতটা লেখা থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। তো এই আমি বললাম কি, যে ওই আলু পটলের মধ্যে ওই ডিএনএ দিয়ে লেখা থাকে, আবার আমার বডিতে ওই ডিএনএ দিয়ে লেখা থাকে। না, তাহলে ডিএনএটা হচ্ছিল ওখানে ডিঅক্সি
রাইবোফ্লাভিন, এইটা রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এবার নিউক্লিক অ্যাসিড কেন বলা হচ্ছে? মানে কারণ ডিএনএ আমাকে ডিটা উদ্ধার হয়েছিল, এন আর এটা উদ্ধার হওয়া বাকি আছে। নিউক্লিক কেন বলা হচ্ছে? যে বললাম নিউক্লিয়াসের মধ্যে থাকে, কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে, এবং সেইখানে এটার অ্যাসিডিক চরিত্র কেন হয়? ওই ফসফেট গ্রুপটার জন্য। যদি আমি ওটাকে ফসফেট আয়ন সরিয়ে দিই, তাহলে ফসফেট আয়নটা একটা উন্মুক্ত থেকে যাবে। সেইখানে ও কিন্তু মানে যদি আমি ডাই করি, আমরা তো এগুলো কিভাবে সেগুলো চিনি, অ্যাসিডিক বা বেসিক, একটা বেসিক ডাই দিয়ে কালার করতে পারবো আমি, অ্যালকালাইন ডাই দিয়ে ওটা কালার করতে, তার নয় বুঝতে পারবো ওটা অ্যাসিডিক। তাহলে এই জিনিসটা যে অ্যাসিডিক, এটা ওইখান থেকে প্রমাণিত, সেটা আগেও প্রমাণিত হয়েছিল অ্যাসিডিক, কিন্তু সেটা কি ছিল সেটা যে আমাদের এইসবের জন্য জানা ছিল না। ওয়াটসন ক্রিক যতক্ষণ না ওটার ওই জিনিসটা বললেন যে এই পেঁচানো চরিত্রটা, ততক্ষণ কারোর মাথাতে এই জিনিসটা আসেনি যে ওখানে দুটো ল্যাডারের মতন জিনিস রয়েছে। যখন ওনারা বললেন তখন বোঝা গেল যে এটার সঙ্গে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ, এটার সঙ্গে ওই চরিত্রের কিছু একটা ব্যাপার স্যাপার আছে। তারপরে যখন এইটা এস্টাবলিশড হয়ে গেল যে হ্যাঁ এইটা দিয়েই আমাদের প্রোটিনগুলো সমস্ত সংকেত লেখা হয়, এই প্রোটিনগুলো কিভাবে সংকেতটা তার লেখা হয়, এইটার জন্য কৃতিত্ব কিন্তু আরেক ভারতীয় বৈজ্ঞানিকের এবারে, হরগোবিন্দ খোরানা এবং এন নিউরেমবার্গ, দুজন এই বৈজ্ঞানিক এটাকে আবিষ্কার করলেন। মূলত হরগোবিন্দ খোরানারই কৃতিত্ব, এরা জয়েন্টলি নোবেল প্রাইজ পেয়েছিলেন এটার জন্য। তারা এই ব্যাপারটা দেখলেন যে তিনটে লেটার দিয়ে আমাদের, আরেকটা কথা এবার বলি, সেটা হচ্ছে যেরকম বললাম 4টে অক্ষর দিয়ে আমাদের পৃথিবীর সমস্ত কিছুর যত জীবিত বস্তু সবার লেখা আছে, লেখা বলতে মানে সংকেতটা সব 4টে এই লেটার দিয়ে লেখা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই সমস্ত কিছু মানে যত গাছপালা এবং পশু পাখি এবং যা কিছু আছে সবার কিন্তু প্রোটিন, যত রকমের শরীরে প্রোটিন থাকে, মাত্র 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে সেই প্রোটিন তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে? এই 20টা অ্যামাইনো অ্যাসিড পুঁতির মালার মতন পরপর সজ্জিত হয়ে, মানে 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গ্লাইসিন থাকতে পারে, অ্যালানিন থাকতে পারে, ফেনাইল অ্যালানিন থাকতে পারে, ট্রিপ্টোফ্যান থাকতে পারে, বিভিন্ন ধরনের 20টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তো এই 20টা অ্যামাইনো অ্যাসিড মানে পুঁতির মতন পরপর কোনটার পাশে কোনটা লাগবে, কোন কিরম হলে পরে কোন প্রোটিনটা তৈরি হবে, এটা তো সেই নির্দিষ্ট আছে যে ইনসুলিনে এরকম 51টা এরকম এতটা অ্যামাইনো অ্যাসিড থাকবে, মানুষের গ্রোথ হরমোনে 392টা এতগুলো 392 সম্ভবত যাক এতগুলো ওই অ্যামাইনো অ্যাসিড থাকবে। তো এরকম বিভিন্ন প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা ফিক্সড। এই অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে পুঁতির মালাটা তৈরি হওয়ার পর সেই মালাটা আবার বিভিন্নভাবে পেঁচিয়ে কুচিয়ে নানা রকম ভাবে এক একটা বিভিন্ন বিশেষ ধরনের অণুর আকার নেয়। সেই অণুগুলো দিয়ে আমাদের সমস্ত শরীরের সমস্ত রিয়াকশন পরিচালিত হয়। একটা সোজা উদাহরণ দিলে কতটা মানে এই অণুগুলো এনজাইম, উদাহরণটা না দিলে লোকেদের বুঝতে পারবেন না এই অণুগুলো কতটা শক্তিশালী। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই অণুগুলোর মধ্যে একটা অণু হচ্ছে ট্রিপসিন, মানে যেটা আমাদের মাংস হজম করে আমাদের পেটে। আপনি একটা মাংসের টুকরোকে প্রেসার কুকারে দিন, দিয়ে গরম করতে সেদ্ধ করতে থাকুন, করতে অনেকটা জল দিয়ে সেদ্ধ করুন, মানে তো 2-3 ঘন্টা সেদ্ধ করলে হয়তো আপনি মাংসের ছিবড়েগুলো আলটিমেটলি বের করে ফেলতে পারবেন, তাতেও মাংস গলে যাবে না, মানে একদম জল হয়ে যাবে না। কিন্তু আপনি মাংসর টুকরোটা খান, মানে আমরা তো রান্না করে খাই, বাঘ তো এমনিই খায়, কাঁচাই খায়, সেই মাংস 3-4 ঘন্টার মধ্যে আমাদের শরীরে জলের মতন হয়ে যায়, দিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যায়। তাহলে এই যে শক্তিশালী ব্যাপারটা কি করে হয়? ওই এনজাইমগুলোর দ্বারা হয়। এনজাইমগুলোর মধ্যে এমন সমস্ত খাপ রয়েছে যে ওই মাংসের যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে বিভিন্ন খাপে ধরবে, এবং দুটো অ্যামাইনো অ্যাসিডের খাপের মধ্যে যে জয়েন করা, দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় একটা করে জলের অণু দিয়ে, ওই জলের অণুটাকে ভেঙে দিয়ে এদিকে একটা জল ঢুকিয়ে দেবে, জল ঢুকিয়ে দিয়ে এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রক্সিল ঢুকিয়ে দেবে। এইখানে একটা খুব জরুরি, একটু এখানে এনজাইম একটা কথা এলো। এনজাইম হচ্ছে যেমন ট্রিপসিন নামটা দিয়ে একটা এনজাইমের কথা এলো। অনেক এরকম শুনছি আমি, আমার আশা এটা যত একদম মানে যারা পড়াশুনো করছেন এ নিয়ে তারা শুনছেন, আর যারা একদম লেম্যান যাকে বলা হয়, এমনি খেলাধুলো করে বেড়াচ্ছি, রিক্সা চালাচ্ছি, করছি, তারাও শুনতে পারেন। এইভাবে আমরা করার চেষ্টা করছি গল্পটা। তাহলে বুঝতে হবে যে এই যে এনজাইম কথাটা এলো, এই এনজাইমটা কি বোঝা গেল যে যে জিনিসটা আমার মাংসটা যেটা খেয়েছি সেটাকে একদম ভেঙে আমার প্রত্যেক কোশিকায় কাজে লাগবে, মানে সেরকম অ্যামাইনো অ্যাসিড বললাম, অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়,
ইন্ডিভিজুয়াল একটা একটা অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিচ্ছে সেই এনজাইমটা 4 ঘন্টার মধ্যে, যেটা আপনি ওকে মানে প্রেসার কুকারে 3-4 ঘন্টা বয়েল করে যেটা করতে পারছেন না। আমাদের শরীরে তো ওই পরিমাণ হিটও নেই, হিট নেই। ওই সব কিছু নেই, সামান্য একটু গরম আমাদের হ্যাঁ। শরীর হয়, কিন্তু ওই সামান্য হিটের মধ্যে, হিটটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপারই নয় আসলে। ওই এনজাইমটা মানে এনজাইম মানে প্রোটিন, হ্যাঁ। সেও একটা প্রোটিন, মানে ওটা একটা কেমিক্যাল ধরে নিই। প্রোটিন সেটাও হ্যাঁ, একটা প্রোটিন। সেই প্রোটিন, এই যে পুঁতির মতন মালাটা, সেটা বিভিন্ন ধরনের পেঁচিয়ে পেঁচিয়ে আলটিমেটলি একটা বিশেষ আকার নেয়, যেই আকারটাতে একদিকে ওই প্রোটিনের ওই মাংসের অণুটাকে ধরছে, আর আরেক দিক দিয়ে সেই মাংসের অণুটার মধ্যে আরেকটাই জল ঢুকিয়ে দিচ্ছে। জল ঢুকিয়ে ওই মাংসের অণুটার থেকে একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটা অ্যামাইনো অ্যাসিড ছাড়িয়ে আলাদা ছাড়িয়ে দিচ্ছে। তাহলে মানে এইটা বুঝতে হবে, এটা এই যে এনজাইম আমাদের শরীরের মধ্যে এই ব্যবস্থাটা রয়েছে, এই এনজাইমটা ছাড়া হচ্ছে, সেইটা গিয়ে মাংসটাকে হজম করতে সাহায্য করছে। আমরা যে ভাষাটা ব্যবহার করবি এত সহজভাবে, মাংসটা খেয়েছি একটু হজম হয়েছে বা হজম হয়নি, আসলেই তো হজম ব্যাপারটা কি, এটা হচ্ছে মাংসটা যতগুলো ওই অণু দিয়ে তৈরি সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে একদম ওই জলের মতন করে মানে দেওয়া। ওইটার মেকানিজমটা আমি এর মধ্যে বলে দিলাম। হ্যাঁ, দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়া থাকে, ওই জোড়া লাগবার সময়তে তার মধ্যে থেকে একটা জল বেরিয়ে যায়, জলের অণু বেরিয়ে যায়। আর এই এনজাইমটা কি করছে, ওইটাকে জোড়া লাগানোর সময়, ভাঙার সময় ওর মধ্যে একটা জলের অণু ঢুকিয়ে দিয়ে এইদিকে একটা হাইড্রোক্সিল, এদিকে একটা হাইড্রোজেন দিয়ে ওকে আলাদা করে দিল, ওই অ্যামাইনো অ্যাসিডটা এই অ্যামাইনো অ্যাসিডটা থেকে ছেড়ে গেল। এইভাবে ওকে হজম করছে। তো এই গোটা ব্যাপারটা প্রোটিন নিয়ন্ত্রিত, মানে এনজাইমটা কিন্তু একটা প্রোটিন, মানে গোটা ব্যাপারটা প্রোটিন নিয়ন্ত্রিত। এই এনজাইমটা বেরোচ্ছে কোথা থেকে একটু সেটা বলে দাও। যেমন আমরা যখন খাচ্ছি খাবারের হজম, ওই মাংসের হজম করার এনজাইমটা আমাদের প্যানক্রিয়াস বলে একটা অঙ্গ আছে, অগ্নাশয় বলে বাংলায়, সেই প্যানক্রিয়াস থেকে বেরোয়। তার মানে এই যখন প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, তখন প্যানক্রিয়াসের প্রবলেম হচ্ছে, প্যানক্রিয়াটাইটিস যখন হয়, তখন সেই প্যানক্রিয়াসের এনজাইমগুলো পেটের মধ্যে ছড়িয়ে গেলে আমরা অপারেশন করবার সময় দেখি পেটের অঙ্গগুলোকে হজম করে ফেলেছে। সেই সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক ব্যাপার। তাহলে এই যে ব্যাপারগুলো, মানে আমরা শুনছি প্যানক্রিয়াসের প্রবলেম, ডাক্তার বলে দিলেন, আসলে ওই প্যানক্রিয়াস থেকে ওই এনজাইমটা বেরোচ্ছে। এমনি এনজাইম একটাই নয়, যেমন ট্রাইসিস, বিভিন্ন ধরনের ট্রিপসিনের কথা বললাম, ট্রিপসিন। আসলে এগুলো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, দেরি হচ্ছে বলে, ঠিক আছে তাহলে বলে দিই। এমন অদ্ভুত ব্যবস্থা এই কোটি কোটি বছর, আসলে এইবার একটা কথা বলছি আমি, এই প্রসঙ্গে বলে দিচ্ছি যে এই শরীরটাকে আপনি দেখছেন একটা 64 বছর বয়সের লোকের শরীর, হ্যাঁ, আসলে কিন্তু এর বয়স কিন্তু 375 কোটি বছর। 375 কোটি বছর ধরে আমি পৃথিবীতে বেঁচে আছি। এটা ভাববেন, কখনো চিন্তা করবেন যে আপনি কিন্তু এই পৃথিবীতে 375 কোটি বছর ধরে বেঁচে আছেন। প্রথম যে জীবটা সৃষ্টি হয়েছিল, সেই জীবটা থেকে ক্রমাগত ভাগ হয়ে হয়ে এই রূপ ওই রূপ করতে করতে এই একবার এই ফর্মে গেছে, কখনো ডাইনোসর, কখনো মাছ, এই করতে করতে আপনি এসেছেন। কখনো মরেননি, মরে গেলে কিন্তু আজকে আপনার সঙ্গে কথা শুনতেন না। কখনো মরেননি, সেই 375 কোটি বছর ধরে আপনার সেই আগে তৈরি জীবনটা শুরু হয়েছিল। আজকেও কিন্তু আপনি বসে বসে শুনছেন, এই 365 কোটি বছর ধরে আপনারা কিন্তু বেঁচে আছেন। এটা শুধু ফিজিক্যাল, মানে এইটার কথাই হচ্ছে। হ্যাঁ, এই শরীরটার কথা হচ্ছে। এতদিন ধরে আমরা বেঁচে আছি এই গ্রহটাতে, মরিনি, কিন্তু মরলে তো থাকতাম না। মানে এখানে শরীরের টুকু নিয়েই এটা বোঝা যাচ্ছে, এটা এবারে মেটাফিজিক্যাল ওই ব্যাপার নিয়ে এখন কথাই হচ্ছে না। আমি আমার এই শরীরটা 375 কোটি বছর ধরে আমি বেঁচে আছি এখানে এই গ্রহটার মধ্যে। প্রথম আমার সৃষ্টি হয়েছিল একটা এককোষী প্রাণী হিসেবে এই গ্রহের বুকে। সেই এককোষী প্রাণীর ওই যে বললাম ওই সংকেতগুলো কিভাবে, ওটা একটু পরে আসি, ডারউইন এখানেই ইম্পর্টেন্ট। তো যেটা ওখানে এসে গেছিল সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে শরীরের মধ্যে এই ব্যবস্থাটা একটা অদ্ভুত এমন ভাবে ব্যবস্থা হয়ে থাকে, প্রত্যেকটা ব্যবস্থা এরকম, চোখটা এরকম, কান এরকম, প্রত্যেকটা ব্যবস্থা আশ্চর্য হয়ে যাবেন তাদের কর্মপদ্ধতি শুনলে। সত্যি মনে হয় যে কেউ যেন সেট করে তৈরি করে দিয়েছে, কিন্তু তৈরি করে দেয়নি কেউ, এটা একটা একটা করে করে হয়েছে। ওই অ্যাডাপ্ট করতে করতে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস যখন পরিবেশ পরিবর্তিত হয়েছে সেটাকে অ্যাডাপ্ট করেছে, এরকম করতে 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 একটু 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 করতে হতে 375 কোটি বছর ধরে এইভাবে মানে অ্যাডাপ্ট মানে সুবিধে, যেটা হলে সুবিধে হয়েছে সেই দিকে এগিয়ে গেছে, খাপ খেয়েছে, যেভাবে খাপ খেয়েছে সেইভাবেও তৈরি হতে হতে বেঁচে থেকেছে। যারা বেঁচে থাকেনি তারা আউট হয়ে গেছে, এই ব্যাপার। এখন তো এই প্যানক্রিয়াসের অদ্ভুত ব্যাপার, এই প্যানক্রিয়াসের মধ্যে এনজাইমগুলো ট্রিপসিন ফর্মে থাকে না,
ট্রিপসিনোজেন বলে একটা বড় লম্বা মলিকুল ফর্মে থাকে। যখন খাবার ওখানে পৌঁছয় তখন ট্রিপসিনোজেন থেকে কেটে ট্রিপসিন বেরোয়। কারণ ট্রিপসিনোজেন ফর্মে যদি না থাকতো তাহলে কিন্তু প্যাঙ্ক্রিয়াস নিজের সমস্ত নিজেকেই হজম করে খেয়ে ফেলতো ট্রিপসিন ফর্মে থাকলে, কারণ সে তো নিজেও প্রোটিন, কিন্তু ও থাকে না, ও ট্রিপসিনোজেন ফর্মে থাকে। ওখান থেকে ও ওই নালি দিয়ে পেটের মধ্যে বেরিয়ে আসে ট্রিপসিনোজেন হয়ে, তারপরে পেটের মধ্যে কেটে ও ট্রিপসিন হয়ে মাংসকে হজম করে। এইরকম সব অদ্ভুত অদ্ভুত ব্যবস্থা। যাই হোক, মানে সেটা যদি না হতো তাহলে আমাদের প্যাঙ্ক্রিয়াস হজম হয়ে নিজেই হজম করতো, এই ব্যাপারটা হতো না। আমরা এইভাবে না থাকতাম না, বাচ্চা দিতাম না, ফলে ওই চরিত্রটা আমাদের নেই। হ্যাঁ, ওই চরিত্র, মনে করুন আমি ট্রাক দেখে পালিয়ে যাই, একটা ট্রাক আমার দিকে তেড়ে আসছে, আমি লাফিয়ে সরে গেলাম, কেন? সেটা হচ্ছে এরকম যদি প্রাণী নিশ্চয়ই সে এসছে পৃথিবীতে যে ট্রাক দেখে পালায়নি এবং সে বাচ্চা দিতে পারেনি, সেই চরিত্রটা তার বাহিত হয়নি। কিন্তু আমার ব্রেনের মধ্যে কোন চরিত্রটা বাহিত হয়েছে? যে ট্রাক দেখে লাফিয়ে পালিয়ে যাবে, সেই চরিত্রটা বাহিত হয়ে গেছে। কারণ আমার বাবা ওই ট্রাক দেখে পালানোর চরিত্রটা বহন করেছেন, তার বাবাও সেটা বহন করেছেন, যে মানে ওই বাঘের হাত থেকে বাঁচার সময় যে প্রাণী ওইটা লাফিয়ে বাঁচতো, সেই চরিত্রটা আমি এখনো বহন করে চলেছি, মৃত্যুর হাত থেকে সরে যাবার। এই জন্য মৃত্যুকে আমরা ভয় পাই। মৃত্যুকে কেন ভয় পাই? সেটা হচ্ছে যে মৃত্যুকে ভয় পায়নি সে কিন্তু বাচ্চা দিতে পারে, সে বাচ্চা দিতে পারেনি। মৃত্যুকে নিশ্চয়ই কেউ ভয় পায়নি কোনো প্রাণী, কিন্তু সে মরে গেছে, বাচ্চা দিতে পারেনি। মানে এখানে একটা ব্যাপার হচ্ছে, ভয় পাই আমরা, খুব গভীর একটা ব্যাপার উঠে এলো। তাহলে এই ভয় পাওয়াটা খারাপ নয়, এই ভয় পাওয়াটাই আমাদের বন্ধু। যেমন ব্যথাটা বন্ধু, ব্যথা আছে বলে আমরা ওটার থেকে এড়িয়ে যাই। একদম একদম। এমনি ভয় পাওয়াটা মানে ফিয়ার ইজ আওয়ার ফ্রেন্ড। বটেই তো, মানে ভয় যদি না থাকতো তাহলে তো বাঁচতাম না, তাহলে তো থাকতাম না আমি। যে প্রাণীর ভয় ছিল না সে প্রাণী বাঘের পেটে চলে গেছে, সে তো বাঘকে দেখে ভয় পায়নি, দাঁড়িয়ে রয়েছে, বাঘ এসে তাকে খেয়ে ফেলবে, তো সে তো আর তার বাচ্চা দেবে না। ঠিক আছে, সে যদি নির্বোধ হয়, তার যদি ব্রেনে বাঘকে দেখে পালানোর মতো ক্ষমতাই না থাকে, তাহলে সে বাঘের পেটে চলে যাবে। তাহলে সেই চরিত্রটাই থেকে যায়, যেই চরিত্রটা আপনার আশেপাশের পরিবেশের থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে, সেই চরিত্রটাই আপনি পরবর্তী প্রজন্মে বাহিত করেন এবং পরবর্তী প্রজন্ম সেই চরিত্রটা নিয়ে তৈরি হয়। তার মধ্যে আবার যখন পরিবেশ পাল্টায় তখন তার মধ্যে আবার একটুখানি পরিবর্তন হয়। এই করতে 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 সেই এককোষী প্রাণী থেকে আজকে আমি এত রকম প্রাণী দেখতে পাই পৃথিবীতে, নানান রকম সব প্রাণী, নানা রকম সব গাছ, সব কিন্তু সেখান থেকেই তৈরি। গাছও আমার ওই আমি ওই গাছটার এখানে আমাকে প্র্যাকটিক্যালি কোনো পার্থক্য নেই। আপনি ওই গাছের মধ্যে সেম ডিএনএ পাবেন, সেম প্রোটিন পাবেন, সেই সেম অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন বললে ভুল হলো, সেম অ্যামাইনো অ্যাসিড পাবেন। আপনি গাছের প্রোটিনগুলোকে ভাঙুন, ওই 20টা অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন, গ্লাইসিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান ইত্যাদি, টাইরোসিন, যা যা অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে রয়েছে ওই গাছের শরীরে সেম অ্যামাইনো অ্যাসিড। তার এটা প্রমাণটা, এর থেকে কি প্রমাণ হচ্ছে? যে উভয়ে এক জায়গা থেকে এসেছি, একই কোষ থেকে। আমি এই গাছটাও এখান থেকে, যেখান থেকে এসছে, আমি অ্যাকচুয়ালি গাছটার ভাই তো, তার ওখান থেকে ও গাছটাও যেখান থেকে একটা অন্য ধারা ধরে ফর্মে এসছে, আমি অন্য ধারা ধরে এই ফর্মে আসছে। ওর শরীরটা একটু অন্যরকম দেখতে, আমার শরীরটা অন্যরকম দেখতে। ওর ঠিক ব্রেন এইভাবে নেই, ওর চরিত্রগুলো আলাদা, আমার চরিত্রগুলো আলাদা, কিন্তু ওই বেসিক মলিকিউল গুলো কিন্তু সেম। ওই চরিত্রটা নিয়ে ওই মাটির থেকে করে ওই আমটাকে তৈরি করছে, আমি ওই আমটা খেয়ে আবার আরেকটা কিছু তৈরি করছি, আমি আমার বাচ্চা দিচ্ছি। ও আমের আমটা তৈরি করছে, হচ্ছে আমটা কেন তৈরি করছে? যে আমের বাইরে একটা শ্বাস রয়েছে যেটা খেয়ে প্রাণী ওই বীজটাকে ফেলে দেবে, সেখানে গিয়ে আবার ওর বাচ্চা হবে। তাহলে এটা ওর কিন্তু উদ্দেশ্য বলে ফেলি, কিন্তু উদ্দেশ্যে হয় না, ওটা ওইভাবে হয়েছে, ওইভাবে হয়েছে বলে ওর আম গাছটা টিকে আছে। ওইটা না হলে কিন্তু আম গাছটা টিকে থাকতো না। ঠিক আছে, এই তো মানে এখানে একটা অনেক সময় আসে এই, মানে যেটা বলে রাখি যে যেটা বিরোধটা, একটা ইন্টেলিজেন্ট ডিজাইন বলে একটা পুরো তত্ত্বর মানে একটা ধারা আছে, স্পেশাল ক্রিয়েশন থিওরি বলা হয় এটাকে, যেটা বাইবেলের থিওরি, যে ঈশ্বর সব তৈরি করে দিয়েছেন। ঠিক আছে, এই ঈশ্বর যে সব তৈরি করে দেননি, এটার একটা সহজ উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বর বলতে আমরা একটা কল্যাণকারী শক্তি বুঝি। একটা কল্যাণকারী শক্তি কখনো এইটা তৈরি করতে পারে যে একটা চিতা তার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য একটা হরিণ মায়ের বাচ্চাটাকে খেয়ে ফেলবে, হরিণ মায়ের বাচ্চাটাকে না মেরে
ও নিজের বাচ্চাটাকে বাঁচাতে পারে না। এরকম একটা কঠোর সিস্টেম কখনো একটা কল্যাণকারী শক্তি তৈরি করতে পারে? এটা তো সেই রোমের সম্রাটরা যেরকম গ্ল্যাডিয়েটরদের নিজেদের মধ্যে মারামারি লাগাতো, দিয়ে সেটা উপভোগ করতো, তো ঈশ্বর তাহলে সেরকম একটা নিষ্ঠুর জীব, নিষ্ঠুর সুপার বিং বলতে হবে, যে যে এরকম নিজেরই সৃষ্টি দুটো সন্তানকে নিজেদের মধ্যে মারামারি করতে দেখে আনন্দ পাচ্ছে। এটা তো কোনো হতে পারে না। মানে যেই আমরা এই দুটোকে কনফিউজ করে ফেললেই গন্ডগোল। মানে ঈশ্বর যেটা ওই আগে আমরা বলছিলাম মেটাফিজিক্যাল ব্যাপারটা, আমরা যতক্ষণ ফিজিক্যাল শুধু কথাটা বলছি, ফিজিক্যাল মানে ভৌতিক জগতের কথা বলছি, আর সেইখানে আবার ঈশ্বরের কথা বলছি, যেটাতে কিন্তু প্রাথমিকভাবে যখন ঈশ্বরের কথা হয়েছে সেটা চেতনার দিকে চলে গেছে, যেটা আমাদের মানে ভৌতিক ব্যাপার নয়। মানে এইটা কখনো এরকম কেউ স্পেশাল ক্রিয়েশন থিওরিটা যেটা বলছে যে সব উনি তৈরি করে দিয়েছেন, বসে বসে তৈরি করছে, এটা তৈরি করা মানে যে তৈরি করবে সে এরকম কাজটা করবেন না। না, সেটা আমাদের আসলে একটা সকলের প্রবণতা, যে যেটা নিজেদের চোখে যেমন করে দেখি, যেভাবে নিজেরা করছি মনে করি যে তৈরি করছেন সে ওইভাবেই একজন কেউ বসে তৈরি। এটাই হচ্ছে ঈশ্বর চিন্তার কারণ। এইটাই মানে আমি নিজের মতন করে ঈশ্বরকে তৈরি করি। অ্যাকচুয়ালি ঈশ্বরকে আমি নিজের মতন করে মানে তৈরি করি। আমি অ্যাকচুয়ালি ঈশ্বরকে আমি তৈরি করেছি, এইভাবেই তৈরি করেছি যে সে আমারই মতন কেউ একটা হবে, খুব শক্তিশালী, আমি অতটা শক্তিশালী নই। সে এইসব আমি যেরকম একটা মাটির কিছু বানাই, ও ওরকম করে সব বানিয়েছে। এইটা আমি নিজেকে ঈশ্বরে আরোপিত করি, পার্সনিফিকেশন। এইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা আবার অন্য জায়গায় সরে যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, ওই তাহলে সংকেতগুলো মানে ওইভাবে তাহলে ওই সিঁড়ির আকারে মনে করো ATT GCC, এই যে তিনটে করে ব্যাপার আমি বলছি পারপাসফুলি, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা 20টা অ্যামাইনো অ্যাসিড বললাম, আর 4টে লেটার বললাম, ATGC 4টে লেটার বললাম, আর 20টা অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম। 20টা অ্যামাইনো অ্যাসিডের প্রত্যেকটার জন্য আমাকে একটা করে কোড দরকার, একটা করে কোড দরকার। মিনিমাম কটা লেটার ইউজ করতে হবে আমাকে? একটা লেটার ইউজ করে আমি 4টে অ্যামাইনো অ্যাসিডের নাম লিখতে পারি। একটা লেটার ইউজ করে হবে না। দুটো লেটার ইউজ করলে 4 16টা করতে পারি। 3টে লেটার ইউজ করতে হবে মিনিমাম আমাকে। এবং প্রকৃতি কিন্তু প্রচন্ড ইকোনমিক, মানে প্রকৃতি ইকোনমিক বলতে আবার সেই লেমার্কের ভাষা বলে দিচ্ছি, আসলে না হলে প্রকৃতি হতো না। এইটা এই সবচেয়ে ইকোনমিক্যালি কিন্তু প্রকৃতি তৈরি হতে পারে, নইলে হতে পারে না। এই সবচেয়ে ইকোনমিক্যালি তৈরি হতে পারে, মানে এফিশিয়েন্ট। এই ব্যাপারটা মানে ও মিনিমাম তাহলে ওকে 3টে লেটার ইউজ করতে হবে, 3টে লেটারই ইউজ করে। তাহলে ওই 3টে লেটার দিয়ে কিন্তু 64 মানে 4 × 4 × 4 64টা অ্যামাইনো অ্যাসিডের নাম লেখা সম্ভব। তার মধ্যে 20টা পড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি মানে এটা বোঝার হয়ে গেল যে দুটো দিয়ে হলে 16 অবধি যেত, 20টা হতো না। 3টে ব্যবহার করলেই 20 অবধি যাওয়া যায়। তাহলে 3টে করে অ্যামাইনো অ্যাসিড এই লেটার দিয়ে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন পরপর বসলো। তার জন্য একটা মনে করো গ্লাইসিনের সংকেত হলো, গুয়ানিন সাইটোসিন দিয়ে ফিনাইলঅ্যালানিনের সংকেত হলো। এরকম করে একটা বিশেষ এক একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য এক একটা সংকেত আমাকে লিখতে হবে। আমি ওই সংকেতগুলো লেখার জন্য 3টে করে লেটার ইউজ করতেই হবে আমাকে। প্রকৃতি এভাবেই করেছে, ঠিক আছে? আমি ওই ভাষাতেই বলি, নইলে আমাদের হিউম্যান ভাষা ভীষণ মানে কি হয়ে যাবে, বারবার এই কথাটা বলতে গেলে জটিল। আমি প্রকৃতি করেছে বলেই বলছি, আসলে প্রকৃতি এরকম নিজেকে করেনি, এটা হয়েছে এরকম হয়েছে বলে প্রকৃতি, আমরা যেটাকে প্রকৃতি বলছি, প্রকৃতিটা এরকম হলো কেন তার ব্যাখ্যাটা। মানে প্রকৃতি বলতে কিন্তু কেউ একটা প্রকৃতি একটা চেতন বস্তু, সে এটা করেছে এরকম ব্যাপারটা নয়, কিন্তু আমাকে ওই ভাষাতে কথা বলতে হয়, কারণ এই ভাষা নইলে বারবার জড়িয়ে যাবে। তো প্রকৃতি ওই 3টে করে অ্যামাইনো অ্যাসিড লেটার ইউজ করে, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এই 4টের মধ্যে 3টে করে লেটার ইউজ করে একটা করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত ধরেছে। এই করে তোমার 64টা অ্যামাইনো অ্যাসিড, এই 20টা অ্যামাইনো অ্যাসিডের সংকেত হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এই যে রিডান্ডেন্ট অনেকগুলো 64টা আমি পেলাম, এর ফলে যেটা হয়েছে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক সংকেত হতে পারে। আচ্ছা, ঠিক আছে? কারণ 64 তো অনেকগুলো হতে পারে, সেই জন্য একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক সংকেত তৈরি হতে পারে। তো ডিএনএ এর মধ্যে এই সংকেতগুলো পরপর ওইভাবে ডিএনএ দুটো স্ট্র্যান্ড বলা হয়, যেটাকে সিঁড়ি বলছিলাম, স্ট্র্যান্ড আর কি, দুটো
মানে সিঁড়ির যে পা দুটো, ওই দুটো স্ট্র্যান্ডের একটা স্ট্র্যান্ড কিন্তু সেন্স স্ট্র্যান্ড, মানে সেটা দিয়েই অ্যাকচুয়ালি ওটা লেখা রয়েছে, অন্য স্ট্র্যান্ডটা জাস্ট তাকে ধরে রেখেছে, ওটা অপোজিট স্ট্র্যান্ডটা। মানে যেহেতু বললাম অ্যাডিনিনের সঙ্গে থাইমিন থাকবে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকবে, তাহলে অপোজিট স্ট্র্যান্ডটাতে ওই কোন স্ট্র্যান্ডটাতে কোন দুটোতেই তো একই চরিত্র লেখা থাকতে পারবে না। অ্যাডিনিন থাইমিন যদি হয়, তাহলে এখানে অ্যাডিনিনের অপোজিটে থাইমিন সাইটোসিন, এই গুয়ানিন হবে এখানে। ঠিক আছে, তাহলে এরকম করে অ্যাডিনিন থাইমিন জি যদি হয়, এখানে টিটিসি হবে। ঠিক আছে, এরকম করে তাহলে একটা দিয়ে ওই সংকেতটা হবে, অন্যটা দিয়ে ওই সংকেতটা হবে না, ওই সংকেতটা এমনি ওখানে রয়েছে। এবার কোন স্ট্যান্ডটাতে সংকেতটা লেখা থাকবে সেটা নিয়ন্ত্রিত থাকে, এত কোটি বছরের ব্যাপার বললাম, এত কোটি বছর ধরে এগুলো নিয়ন্ত্রিত হয়েছে, ওটা নিয়ন্ত্রিত থাকে। তো মানে আবার এই জায়গাটাই আবার পরিষ্কার করে দেওয়া যে এই যে বিভিন্ন রকম হওয়ার যে মানে চান্সটা, যে সুযোগটা রয়েছে, তার মধ্যে যে সুযোগটা, সব সুযোগগুলো নিয়েই হয়ে চলেছে কিন্তু, তাই তো? এবারে যে সুযোগটা নিয়ে হয়ে কিছু একটা হয়েছে কিন্তু সেটা পরিস্থিতি অনুযায়ী অনুকূল নয়, সেইটা বাদ হয়ে গেছে, সেটা বেঁচে থাকতে পারেনি, কারণ সে পরিস্থিতির অনুকূল নয়। তাহলে এই যে বিভিন্ন চান্স নিয়ে চয়েস নিয়ে হয়ে চলেছে, এটাও হতে পারে ওটাও হতে পারে, এটার থেকে হলে দুটো পা হচ্ছে, ওটা থেকে হলে জোড়া পা হয়ে যাচ্ছে, ওটা থেকে হলে এইরকম চরিত্র হচ্ছে, এইগুলো হয়ে চলেছে। তার মধ্যে যেটা যেটা পরিস্থিতি খাপ খেলো সেটা রইল, নইলে সে বাদ হয়ে গেল। এইটাই হচ্ছে মোদ্দা ডারউইনের তত্ত্ব। আর যেটা রয়ে গেল সেটাকে আমরা বলছি প্রকৃতি। হ্যাঁ, সেই যা হয়ে গেল সেটাকে প্রকৃতি। সেই এইবার এই যে তিনটে লেটার দিয়ে কোন অ্যামাইনো অ্যাসিড যেন কোন লেটারটা লাগবে, এখানে 20টার মধ্যে 16টা অ্যামাইনো অ্যাসিড এবং খোরানা আবিষ্কার করে ফেলেছিলেন। তারপরে পরবর্তীকালে বাকি 4টাও আবিষ্কার হয়ে গেছে, যার ফলে আজকের দিনে এই যে ইনসুলিন দেখবেন, ইনসুলিনের গায়ে হিউম্যান ইনসুলিন লেখা থাকে। ওর কি মানুষের প্যানক্রিয়াস কেটে ইনসুলিন বের করা হয়েছে? তা নয়, ওটাকে রিড আউট করে ফেলা হয়েছে। ইনসুলিনের ওই গোটা অ্যামাইনো অ্যাসিডের চেনটাকে, কোন অ্যামাইনো অ্যাসিডের জন্য কোন 3টে কোড, এই তার পাশের অ্যামাইনো অ্যাসিডের কোন 3টে কোড, এই সব পরপর কোডগুলোকে এবার কেমিক্যালি ওরা ল্যাবরেটরিতে বানিয়ে ওই ডিএনএ টুকরোটাকে বানিয়ে সেইটাকে একটা ফাঙ্গাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেই ফাঙ্গাসটা হিউম্যান ইনসুলিন তৈরি করে দিচ্ছে, ফাঙ্গাসের সেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বললাম যে ওই কোড অনুযায়ী সেলের নিউক্লিয়াসে যা কোড থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রোটিন তৈরি হবে। আমাদের শরীরে যাবতীয় প্রোটিন ওইভাবে তৈরি হয়। ওরা ফাঙ্গাসের মধ্যে একটা ফাঙ্গাসের কোষের মধ্যে ওইগুলোকে এই নিউক্লিয়াসের মধ্যে ওটাকে ইনজেক্ট করে দিয়েছেন, ওটা বানিয়ে সেই ফাঙ্গাসটার পরবর্তী সমস্ত প্রজন্ম, ফাঙ্গাসের যত প্রজন্ম, সবাই ওই মানুষের ইনসুলিন তৈরি করে চলেছে। আমরা সেটাকে পিউরিফাই করে নিচ্ছি, করে নিজের ইনসুলিন বলে নিজের কাজে লাগাচ্ছি। আমার ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে। যেসব বাচ্চারা ডোয়ার্ফ হয়, তাদের ব্রেনে পিটুইটারি হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন কম থাকে। আগে কোনো উপায় ছিল না, মানুষের পিটুইটারি কেটে তো আর হিউম্যান গ্রোথ হরমোন বের করা যায় না। এখন ওইভাবেই একই ব্যাপার, হিউম্যান গ্রোথ হরমোন ওইভাবেই তাদের রিড আউট করে ফেলা হয়েছে, পুরোটা করে ফেলা হয়েছে সংকেতটা। মানে প্রত্যেকটা হিউম্যান গ্রোথ হরমোনের মনে করো, আমার মনে পড়ছে না, মনে হচ্ছে 392টা অ্যামাইনো অ্যাসিড থাকে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি। যাও, ওই অতগুলো অ্যামাইনো অ্যাসিডের তোমার প্রত্যেকটার পাশাপাশি কোন অ্যামাইনো অ্যাসিডগুলো বসবে, এবং তাদের জন্য ওই ডিএনএ সংকেতগুলো ATT, GCC, ATG, ATT, AAA পর বসিয়ে ওই জিনটা তৈরি করা হয়েছে। জিন বলে একটা কথা, হ্যাঁ, এইটাতেই আসতে চাইছিলাম, আমরা জেনেটিক জিন কথাটা এখন আধুনিক যুগে আমাকে যদি জিন বলতে বলেন, আমি আর পেছনে যাব না। জিন কথাটা নানান রকম ভাবে বিজ্ঞানীরা এসছেন, ওই যখন এটা আমরা এবারে নিও ডারউইনিজম অনেকে হয়তো শুনেছেন, সেই জায়গায় আমি একদম আধুনিক কনসেপ্টে জিনের কথাটা বলবো। জিন, আজকের ভাষায় জিন বলতে গেলে ডিএনএ এর যে সেগমেন্ট একটা বিশেষ প্রোটিনের সংকেত বহন করে, সেটাকে আমরা জিন বলি, সেই প্রোটিনের জিন। এর আগে বলা হতো যে একটা নির্দিষ্ট চরিত্র বহন করে সে জিন, কিন্তু দেখা গেছে একটা চরিত্র একটা সেগমেন্টে লেখা থাকে না, হয়তো কিছুটা এখানে লেখা তো চোখের রং, এখানে কিছুটা তার আরেকটা অন্য ডিএনএ তে আরেকটা কিছুটা লেখা রয়েছে। ওই জন্য ওই আজকাল বলি না, আমরা প্রোটিন ধরে বলি যে এই প্রোটিনের এই জিন। তাহলে ওই যে হিউম্যান গ্রোথ হরমোনের যে প্রোটিন, হিউম্যান গ্রোথ হরমোনের যে জিনটা, ওইটা পুরোটা আমরা তৈরি করে ফেলেছি, তৈরি করে একটা অন্য জীবাণু বা ফাঙ্গাসের শরীরে ঢুকিয়ে দিয়েছি নিউক্লিয়াসের মধ্যে, সেইটা তখন হিউম্যান গ্রোথ হরমোন তৈরি করে চলেছে।
এটা একটা বিশাল ব্যাপার, মানে মুখে মুখে বলে দিচ্ছি না না, এটা কোথায় এটা যে- মুখে মুখে বলছি আমরা এই কারণেও যে আপনাদের মধ্যে অনেকে যারা আছে, যারা হয়তো অ্যানিমেশন করেন, যারা আর্ট নিয়ে পড়ছেন, তাদের জন্য এই যে কথোপকথনটা হচ্ছে, তাও বাংলা ভাষায় হচ্ছে, এইরকম ডিসকাশন বাংলা ভাষায় মানে একদম খুব কম রয়েছে। হয়তো ইংরেজিতে এই ধরনের ডিসকাশন সায়েন্টিস্টরা করছেন, ইউটিউবে পেয়ে যেতেও পারেন, কিন্তু বাংলা ভাষায় কম হচ্ছে। তাহলে এমনি অনেক আর্টিস্ট আছে যারা এটা নিয়ে, আর আজকালকার দিনে এআই ব্যবহার করে যদি আর্টিস্টরা কাজ করছেন, তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলোকে ব্যবহার করে তারা একটা ছবির মতন, মানে যাতে মানুষ আরো ভালোভাবে শিখতে পারে। আমি শিওর অনেক যেগুলো বলা হচ্ছে বেশিরভাগ লোক হয়তো ওরে বাবা ঠিক বুঝে উঠতে পারছি না, একটু এমনি। এটা যত ভিজুয়ালি আমরা দেখাতে পারবো, যেগুলো সিঁড়ি, এইখান থেকে এটা ঢুকছে, এটা ছিঁড়ছে, এগুলো যে বলা হচ্ছে, নবানন্দা যেগুলো বলছে, এগুলো কিন্তু সিলেবাসের মতন। এগুলো আবার একটা সংকেত যে মানুষ হিসেবে যাদের ওই ট্যালেন্টগুলো রয়েছে, তারা এসে এটা জুড়ে এইটাকে ব্যবহার করে আপনারা এমন শেখান, জিনিস মানুষকে তৈরি শেখান। করুন সেখান যে- সহজে মানুষ যাতে হ্যাঁ, বুঝতে পারে। মানে এই ভিডিওটা কিন্তু শেষ ভিডিও নয়, এই ভিডিওটা আমরা বলি অ্যানালিসিস হিসেবে ইউজ করে, যেমন প্রচুর পড়াশুনো করে সেটা বুঝে, সেটাকে অ্যানালাইজ করে, সেটাকে বিশ্লেষণ করে নবানন্দা এখানে বোঝাচ্ছেন। আমি আপনাদের মতনই জায়গা ধরে কিছুটা যেন বুঝে নেবার চেষ্টা করছি, সেমনি আপনারা এটাকে বুঝে নিয়ে বিশ্লেষণ করে এটাকে ভিজুয়ালি কি করে এইগুলো হচ্ছে, এইভাবে আরেকটা ভিডিও তৈরি হয়ে যাবে। আর সেটা তৈরি হয়ে গেলে যারা এমনি মুখে মুখে, যেটা এক্ষুনি বললো নবানন্দা, যে বুঝে এমনি মুখে মুখে এত জিনিস তো বোঝা যাচ্ছে না, এটা সুবিধা হবে খুব। তো ওইভাবেও কিন্তু এই ভিডিওটাকে ব্যবহার করবেন। হ্যাঁ, তো এই জিন কথাটা তাহলে ওই হিউগো রিভরাইস ওই সময় থেকে জিনের কথাটা আসে, এবং মিউটেশন ব্যাপারটা, যেটা ওই একটু আমি খুব গোদা ভাষায় একটা বললাম যে হঠাৎ করে বদলে গেল। পা জোড়ালে গেল বা হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, এই ব্যাপারটা তখন মিউটেশন হিসেবে করা হয়েছিল। আজকের পরিপ্রেক্ষিতে মিউটেশনটাকে আমরা অন্য চোখে দেখি, এবং অন্য চোখে দেখলে আপনি এখন যে কথাটা বলবো এটা থেকে বুঝতে পারবেন যে ডারউইন কত সঠিক ছিলেন, এবং এগুলো না জেনেও তিনি এগুলো বলে ফেলেছিলেন। এটা একটা আশ্চর্য। আমি যেরকম বললাম ওয়াটসন অ্যান্ড ক্রিক, ওইভাবে একটা এক্স এর ছবি দেখে তিনি ওইভাবে এটা পুরো অনুটার চরিত্র এ করে অনুমান করে ফেললেন। এগুলো সব সাধারণ ক্ষমতা নয় আর কি, সাংঘাতিক ক্ষমতা মানুষের। যাই হোক, ডারউইনের কথাটা তাই, যে ওই জিনিস না জেনে তিনি শুধু কতগুলো জীবজন্তু দেখে, গাছপালা দেখে একটা দ্বীপের বুঝতে মধ্যে গিয়ে এটা বুঝতে পারলেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। যাই হোক, তো এইবার আমি এই মিউটেশনটায় আসছি এবং জিন কথাটার মধ্যে আসছি। জিন কথাটা আমি অলরেডি বলে দিলাম যে কোনো একটা প্রোটিনের সংকেত যাতে লেখা থাকে, সেই ডিএনএ সেগমেন্টটাকে আমরা, সেই ডিএনএ অংশটুকুকে আমরা সেই প্রোটিনের জিন বলি। আজকের আধুনিক কনসেপ্টে বলবো, এর পেছনে এখন আমি যাব না। কেন যাব? আমি অনেক দূর এগিয়ে এসেছি, ওই পেছনের কনসেপ্টগুলো ধরে যেতে হলে আবার আমাকে অনেকটা ধরে এগোতে হবে, দরকার নেই। আমি জিন বলতে আজকে বুঝবো, আগে আমরা জিন বলতে একটা চরিত্রের বুঝতাম, সেগমেন্ট, একটা ডিএনএ যে সেগমেন্টটা একটা চরিত্রকে রিপ্রেজেন্ট করে, ওইভাবে আজকে বলি না। একটা চরিত্র বলতে ওই যে একটু আগেই বললো যে কারুর চোখটার রং কালো, কারুর চোখটার রং কটা, এইটা কিন্তু সেই চরিত্রটা আবার একাধিক ডিএনএ তে লেখা থাকে, ফলে ওটা দিয়ে করা যাবে না। একটা পার্টিকুলার প্রোটিনের সংকেত যে অংশটুকুর মধ্যে লেখা থাকবে, সেই অংশটুকুকে আমরা জিন বলি। ডিএনএর এই অংশটার মধ্যে ইনসুলিনের সংকেত লেখা হয়েছে, এই অংশটার মধ্যে হিউম্যান গ্রোথ হরমোনের সংকেত লেখা হয়েছে। আমি আগে বলেছি এই ডিএনএ গুলো কোথায় থাকে। আমার বাবার কাছ থেকে 23টা ক্রোমোজোম পেয়েছি, মায়ের কাছ থেকে 23টা ক্রোমোজোম পেয়েছি। ক্রোমোজোম বলতে কি, যখন কোষ কেটে দেখা হয় মাইক্রোস্কোপের তলায়, তখন সেখানে কোষের বিভাজিত অবস্থায়, এটা আজকাল বাচ্চারা ইয়েতে পেঁয়াজের কোষ কেটে করে, ল্যাবরেটরিতে স্কুলের বাচ্চারাও করে, দেখে সেই অবস্থায়, সেখানে পেঁয়াজ যখন কোষগুলো বিভাজিত হচ্ছে, তাদের ওখান থেকে কালো কালো সুতোর মতন কতগুলো দেখতে পায় এর মধ্যে, ওই মাইক্রোস্কোপের তলায়, ওগুলোকে ক্রোমোজোম বলা হয়। ওই ক্রোমোজোম গুলোর মধ্যে এই ডিএনএ, এতক্ষণ ধরে যা আমি বললাম, এক একটা ক্রোমোজোমের মধ্যে ডিএনএ গুলো থাকে, ডিএনএ মলিকিউল গুলো থাকে, লম্বা লম্বা মলিকিউল, মানে কত লম্বা বললে একটু অবাক হয়ে যাবেন। আমার শরীরের সমস্ত ডিএনএ যদি একসঙ্গে সুতোর মতো জোড়া দেয়, এখান থেকে সূর্যে পৌঁছে যাবে, এত মানে লম্বা লম্বা সেই মলিকিউল। মানে বোঝা যাক এত লম্বা একটা সুতো মতন, সেটাকে পেঁচিয়ে টেঁচিয়ে এই শরীরটার মধ্যে, কোষের মধ্যে ঢোকানো আছে।
ছোট্ট ছোট্ট কোষের মধ্যে রয়েছে। মানে কোষগুলোকেই আমরা চোখে দেখতে পাই না, সেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। সেই কোষের মধ্যে ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমোজোম মানে প্রোটিন দিয়ে ওই ডিএনএ গুলোকে খাপে বন্ধ করা যায়, যেটা নষ্ট না হয়ে যায়। এই জন্য প্রোটিনের খাপের মধ্যে ডিএনএ গুলোকে ভরে কোষের মধ্যে তারা থাকে। এবং যখন কোষগুলো বিভাজিত হয়, ক্রোমোজোম গুলো একটু মোটা হতে শুরু করে, তখন ওগুলোকে চোখে দেখা যায়। এরকম 23টা ক্রোমোজোম বাবার কাছ থেকে আমরা পাই, 23টা ক্রোমোজোম মায়ের কাছ থেকে পাই। সেই ক্রোমোজোমের প্রত্যেকটা আলাদা আলাদা কাজ, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ডিএনএ রয়েছে। কোনো ডিএনএটা হয়তো আমার চামড়ার রঙের রিপ্রেজেন্ট করছে, কোনো ডিএনএটা আমার চোখের কালার রিপ্রেজেন্ট করছে, এরকম করে বিভিন্ন। তো এই ডিএনএর বিভিন্ন জায়গায় যে বিভিন্ন প্রোটিনগুলোর সংকেত লেখা থাকে, একটু আমি এইবার সামান্য এটার ট্রান্সলেশন, মানে এটাকে আমরা ট্রান্সলেশন বলি আমাদের ভাষাতে, ট্রান্সলেশনের কথাটা একটু সামান্য বলে দিচ্ছি, সবাই হয়তো বুঝতে নাও পারেন, আমি বলে দিচ্ছি। তাও ওই যে ডিএনএটা লেখা রইল, মানে সংকেতটা, আমার এখন দরকার হচ্ছে ইনসুলিন তৈরি করতে হবে শরীরে। কি করে সেটা হবে? মানে শরীরে এবার আমার হলো যে ইনসুলিনটা দরকার, সে সংকেত গেল বিভিন্ন হবে, সেই কোষের মধ্যে সংকেত গেল ইনসুলিন তৈরি করতে হবে। তো কিভাবে তৈরি হবে? তখন ওই যে কোষ ইনসুলিন তৈরি করে তার কাছে সংকেতটা যখন পৌঁছলো, সে ওইখানে ওই ডিএনএর ওই অংশটা, আগে বলছিলাম সিঁড়ির মতন, সেই সিঁড়ির ওই অংশটুকু খুলে গেল। ইনসুলিনের জিন যেটুকু অংশে রয়েছে সেইটুকু অংশ খুলে যায়। খুলে গিয়ে এইবার ওই অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন যে বললাম, ওই টুকরোগুলো গিয়ে ওর মধ্যে গায়ে গায়ে লাগতে থাকে। এই টুকরোগুলো যেগুলো লাগতে থাকে, এগুলো কিন্তু রাইবোজ সুগার দিয়ে তৈরি, মানে রাইবোজ সুগারের সঙ্গে আগে ডিএনএ দিয়ে বলেছিলাম ডিঅক্সিরাইবোজ সুগার। এইখানে কিন্তু অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিনের বদলে ইউরাসিল, একটু আলাদা মলিকুল। এই তিনটে মলিকুল একই, সাইটোসিন থাকে না এখানে, ইউরাসিল বলে অন্য একটা মলিকুল। ওই লাগবে ওই অ্যাডিনিনের সঙ্গে থাইমিন এবং গুয়ানিনের সঙ্গে ইউরাসিল লাগবে। ওই টুকরোগুলো যেগুলো গিয়ে ইন্ডিভিজুয়াল মলিকুলগুলো গিয়ে গিয়ে ওখানে লাগছে, যেখানে খুলে গেছে ডিএনএটা, খুলে গিয়ে একদিকে ওইগুলো লাগছে কি এইবার এই অ্যাডেনিনের সঙ্গে মাঝখানে সুগারটা হলো রাইবোজ সুগার, এখান থেকে অক্সিজেন বেরিয়ে যায়নি, রাইবোজ সুগার, এবং এদিকে ফসফেট। তাহলে এই অ্যাডেনিনের সঙ্গে রাইবোজ সুগার, ফসফেট, এবার গুয়ানিনের সঙ্গে রাইবোজ সুগার, ফসফেট, ইউরাসিলের সঙ্গে রাইবোজ সুগার, ফসফেট, এরকম করে একটা চেন তৈরি হলো, ছোট্ট চেন। কতটুকু চেন? ওই শুধু ইনসুলিনের জিন যতটুকু, তার একটা প্রতিরূপ। ইনসুলিনের জিনটা কিন্তু নয়, তার প্রতিরূপ তৈরি হলো, ঠিক আছে? এবং সেই প্রতিরূপের মধ্যে কিন্তু সাইটোসিন নেই, ইউরাসিল আছে, ঠিক আছে? এবং তাতে রাইবোজ সুগার দিয়ে তৈরি নয়, সেটা এই ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে তৈরি নয়, ফসফেট দিয়ে জোড়া, কিন্তু রাইবোজ সুগার দিয়ে। এই রাইবোজ সুগার বলে, এর নাম হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। বেশ, তাহলে আরেকটা জায়গায় আমরা পৌঁছে গেলাম। ডিএনএ, তার সঙ্গে এবার এলো আরএনএ। ডিএনএ ছিল যেটা ডিঅক্সি রাইবোজ সুগার থেকে অক্সিজেনটা বেরিয়ে গেছিল, তাই জন্য ডিঅক্সি, তাই জন্য ডি ছিল। এখন অক্সিজেনটা যেটা বেরোয়নি সেইটা শুধু রাইবোজ সুগার, তাই জন্য এটা নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যখন এলো তখন আরএনএ হয়ে গেল, রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড বলছি না, এই ছোট্ট টুকরোটা, এইটা কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড। এ ছেপে তৈরি হয়েছে এটার থেকে, এখান থেকে ছাপ নিয়ে, যেমন ছাঁচ নেওয়া হয়, এক্স্যাক্টলি টেমপ্লেট, এটাকে ডিএনএ টেমপ্লেটই বলা হয়, ছাঁচই বলা হয়। ওই ছাঁচটা থেকে যেটা নেওয়া হলো এলো, এইটা কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড হলো, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মানে খাবারটা হজম করার জন্য এই জিনিসটা হয়ে চলেছে। এটা হচ্ছে ইনসুলিনের জিন তৈরি হওয়ার পদ্ধতিটা বলছি, ইনসুলিন তৈরি হওয়ার পদ্ধতি, মানে ইনসুলিন তৈরিটা আমি বলছি যে শরীরের মধ্যে কিন্তু হচ্ছে, এটা এমন না যে আজ হলো, এটা হতে 10 বছর লাগছে, সারাক্ষণ ধরে তৈরি হয়ে যাচ্ছে। কারণ ইনসুলিন নাহলে সুগার মানে আমাদের এই হবে না, জ্বলন, আমরা শক্তি পাবো না। ইনসুলিন ছাড়া সুগার জ্বলবেই না। মানে এই যেটা বলছেন এটা কিন্তু সারাক্ষণ হয়ে যাচ্ছে আমাদের শরীরে। এই যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য ইনসুলিনের যে দরকার, তার সংকেতটা গেল, সংকেত গিয়ে শুধু ইনসুলিনের জিনের অংশটুকু খুলে গেল ডিএনএ থেকে। ওই প্যানক্রিয়াসে যেখানে ইনসুলিন তৈরি হয়, সেইখানে ইনসুলিনের জিনের অংশটা খুলে গেল, দিয়ে ওইখানে ওই রাইবোজ সুগার যুক্ত অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন এবং ইউরাসিল মলিকিউলগুলো লাগলো, দিয়ে ওরা আবার নিজেদের মধ্যে ফসফেট বন্ড দিয়ে ওই একটা ছোট্ট ওই চেন তৈরি করলো। ওই চেনটার নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কেন? এই চেনটা এবার খুলে ওই নিউক্লিয়াস থেকে বেরিয়ে গিয়ে কোষের নিউক্লিয়াসের বাইরে চলে যাবে, কোষের মধ্যে চলে আসবে। ও ওই সংকেতটাকে বহন করে আনলো, ডিএনএ আবার জোড়া লেগে গেল, ঠিক আছে? ডিএনএ আবার নিজের জায়গায় জোড়া, মানে যেন ছাঁচের মতন, মানে ছাপটা নিয়ে নিল,
ছাপটা নিয়ে বেরিয়ে যেতে পারবে, সেই জন্যও ছাপটা নিয়ে বেরিয়ে বেরিয়ে চলে গেল, আবার ডিএনএ নিজের জায়গায় জোড়া লেগে গেল। এবার ও যে বেরিয়ে গেল মেসেঞ্জার আরএনএ, দূত আরএনএ, মেসেঞ্জারের বাংলা দূত। মেসেঞ্জার বা দূত, হ্যাঁ। এবার সেই আরএনএটা, ওই ছোট্ট চেনটা, ওইটা এসে এখানে কোষের মধ্যে রাইবোজোম বলে আরেকটা অর্গান রয়েছে। কোষের মধ্যে বিভিন্ন অর্গানেল থাকে, অর্গান তো বলি না আমরা, ছোট অর্গানেল বলি ছোট বলে। রাইবোজোম বলে একটা অর্গানেল আছে, সেই রাইবোজোমে আবার ওই রকম টুকরো টুকরো ওই আরএনএ ওইগুলো থাকে, রাইবোজ সুগার এবং রাইবোজ ওই নিউক্লিওসাইড, মানে ওইগুলো কি বলে বেসগুলো, যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, ইউরাসিল বললাম, ওই চারটে টুকরো ওয়ালা এগুলো নিউক্লিওটাইড, এগুলো রাইবো নিউক্লিওটাইড, এগুলো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড না, রাইবো নিউক্লিওটাইডের টুকরো ওই রাইবোজোমে থাকে। ওই ছোট ছোট রাইবোজোমের কণা আমাদের প্রত্যেক নিউক্লিয়াসের বাইরে রয়েছে, কোষের নিউক্লিয়াসের বাইরে রয়েছে। ওই রাইবোজোমে গিয়ে এই যে মেসেঞ্জার আরএনএটা গিয়ে রাইবোজোম গুলো গায়ে বসে যাবে। তখন কি হয়, রাইবোজোম গুলো একটা একটা করে ওই টুকরো নিয়ে এসে এর গায়ে লাগাচ্ছে, অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন লাগাচ্ছে, আর ইউরাসিলের গায়ে গুয়ানিন লাগাচ্ছে, গুয়ানিনের সঙ্গে ইউরাসিল লাগাচ্ছে, এরকম পর 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 পর। তাহলে দেখছেন ওই যেই ছাঁচটা ছিল সেই ছাঁচটা অনুযায়ী এখানে আবার তার উল্টোটা তৈরি এসে উল্টোটা নিয়ে আসছে ও, কিন্তু ওই ছাঁচটাই আবার এখানে তৈরি হচ্ছে। এই যে টুকরো টুকরো তিনটে তিনটে করে নিয়ে এলো, এই তিনটে তিনটে টুকরো কিন্তু একটা করে অ্যামাইনো অ্যাসিডকে ধরে নিয়ে আসছে। একটা অ্যামাইনো অ্যাসিডকে তিনটে তিনটে টুকরো তিনটে তিনটে লেটার দিয়ে ধরে নিয়ে চলে আসছে। তারপরে তাহলে বুঝতে পারলেন যে পর 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 ওই অ্যামাইনো অ্যাসিড গুলো এবার বসবে পাশাপাশি, যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত ওখানে লেখা রয়েছে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো পাশাপাশি এখানে বসবে। এই ঘটনাটাকে বলে ট্রান্সলেশন। আচ্ছা, ওই ঘটনাটাকে বলে ট্রান্সক্রিপশন, যেটা ওই ছাপা হলো ছাঁচটা তৈরি, ওটাকে ট্রান্সক্রিপশন বলে। আর বেরিয়ে এসে এইবার যেটা হচ্ছে, মানে ডিএনএ থেকে এই নিউক্লিক অ্যাসিড থেকে অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের ভাষায় ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে। ট্রান্সলেটেড বলতে অনুবাদ হচ্ছে। তার মানে দেখুন এটা সারাক্ষণ হয়ে চলেছে, কিন্তু শরীরের মধ্যে সারাক্ষণ আমাদের প্রোটিনের দরকার, বিভিন্ন প্রোটিনের দরকার, ওই প্রোটিন গুলো এইভাবে তৈরি হচ্ছে। তাহলে পরপর ওই অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে গেল, ওই একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড তার পাশাপাশি লাগলো, একটা এনজাইম দিয়ে ওর মধ্যে থেকে জলটাকে টেনে বার করে দিল, দিয়ে একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কার্বক্সিল গ্রুপ, এগুলো আবার বেশি কেমিস্ট্রি হয়ে যাচ্ছে, যাব না। অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ, একটা অ্যামাইনো অ্যাসিডের একদিকে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, মানে COOH গ্রুপ, একদিকে একটা অ্যামাইনো গ্রুপ থাকে, যারা কেমিস্ট্রি জানেন তাদের জন্য একটু বলে দিচ্ছি, NH2 গ্রুপ এবং কার্বক্সিল গ্রুপ। এই NH2 গ্রুপের সঙ্গে NH2 একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, কার্বক্সিল গ্রুপ থেকে হাইড্রোক্সিল বেরিয়ে গেল, CONH বন্ড বলে, এগুলোকে পেপটাইড বন্ড বলা হয়। CONH বন্ড, মাঝখানে মানে একটা করে অ্যামাইন, তার সঙ্গে একটা CONH বন্ড, এরকম করে গোটা ইনসুলিন মলিকুলটা তৈরি হলো। এই ইনসুলিন মলিকুলটা এবার আমার কাজে লাগছে শুধু। তো শুধু ইনসুলিনের কথা বললাম, সমস্ত প্রোটিনই আমাদের এইভাবে তৈরি হয়, ঠিক আছে? মানে শরীরের মধ্যে সারাক্ষণ এইরকম ব্যাপারগুলো চলছে। এইবার তাহলে এই প্রোটিনটা যেটা তৈরি হচ্ছে, এর এত হাজার হাজার কোটি কোটি বার যে এই জিনিসটা হচ্ছে, এর তো ভুল হওয়া স্বাভাবিক। কোনো সময় ছাপ ভুল উঠে যেতে পারে, এবার কোনো একটা মিস হয়ে যেতে পারে। ওই যে ভুল হয়ে তাহলে যে এটা এলো, যে সেটা দিকে এসেও ভুল করবে। এবার যখন এটা তো গেল মানে প্রোটিন ছাপার সময় ব্যাপার, যখন একটা কোষ থেকে আরেকটা কোষ বিভাজিত হচ্ছে, তখনও তো ওই ডিএনএ গুলো আলাদা হয়ে গিয়ে একটা ডিএনএ এর সঙ্গে আরেকটা ডিএনএ, ওই নিউক্লিওটাইড গুলো লেগে লেগে আর নতুন ডিএনএ তৈরি হচ্ছে। তবে নতুন মানে যে ডিএনএ ডাবল হয়ে তবে না গিয়ে ভাগ হয় দুটো সমান কোষ হবে। ডাবল যখন হচ্ছে, সেই ছাপ উঠে যাচ্ছে। আমি এতবার আমার শরীরে কোষ বিভাজন হচ্ছে সারাক্ষণ ধরে, এই যে মুখের মধ্যে আমরা খাচ্ছি, মুখের থেকে চামড়া সরে যাচ্ছে, আমরা সারাক্ষণ ধরে করছি, দেহের চামড়া সবসময় খসে যাচ্ছে, আবার নতুন চামড়া তৈরি হচ্ছে। মানে আমাদের কঙ্কালটাও সারাক্ষণ ধরে রিমডেলিং হচ্ছে, সব কোষ আমাদের সমাগত বিভাজন হচ্ছে। এই যে বিভাজন, এত কোটি কোটি বার বিভাজন হচ্ছে, তার মধ্যে তো ভুল হবে। ভুল হয়ে গেলে কি হবে, ওই যে ভুল সংকেতটা এলো, নতুন যে কোষটা তৈরি হলো, সে কোষটা মরে যাবে। কারণ ও তো প্রোটিন তৈরি করতে পারবে না, কিছুই তৈরি করতে পারবে না, তার একটা কোষ ভুল হয়ে গেল মানে সব গেল, তার সেই কোষটা বাঁচবে না। এইবারে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি আমার মনে হয়, যেটার থেকে ক্যান্সারের ব্যাপারটাও বুঝতে পারবো। এক্স্যাক্টলি তাই। এইবার এই যে ভুল হয়ে যে কোষটা এলো, সেই কোষটা মরে যাবে, তার বাঁচার কোনো সম্ভাবনা, সে দরকারি প্রোটিন তৈরি করতে পারবে না। কিন্তু যদি বেঁচে যায়, বেঁচে গেলে কি হয়, যেমন একটা রোগ আমরা জানি থ্যালাসেমিয়া একটা রোগ আছে, যাতে কি হয়েছিল, একটা ভুল হয়ে গেছে, কোনো কালে একটা ভুল হয়েছিল, সেই ভুলের ফলে হিমোগ্লোবিন একটা প্রোটিন, ঠিক আছে, মানে গ্লোবিন একটা প্রোটিন, হেম আয়রন, তার সঙ্গে গ্লোবিন চেন একটা প্রোটিন চেন থাকে। সেই গ্লোবিন চেনের মানে আলফা চেন এবং বিটা চেন দুটো, প্রত্যেকটা হেমোগ্লোবিনের দুটো করে চেন থাকে, আলফা চেন, বিটা, 4টে চেন থাকে অ্যাকচুয়ালি।
তো এইবার এই আলফা চেন এবং বিটা চেনের মধ্যে বিটা চেন, বেশিরভাগ বিটা চেনটাই গন্ডগোল হয়, আলফা চেনও হয়েছে। এই কোনো কালে হয়তো আমাদের সেই বিভাজনের সময় একটা বিটা চেন গন্ডগোল হয়ে গেছিল। সেই বিটা চেনটা গন্ডগোল হয়ে যাওয়ার ফলে সেই বিটা চেনটা রয়ে গেছে, কিন্তু তার ফলে হিমোগ্লোবিনটা নষ্ট হয়নি, বিটা চেনটা রয়ে গেছে। এখনো আমাদের কোনো কোনো ক্ষেত্রে ওই বাবার কাছ থেকে আমি বিটা চেনটা, ওই ক্ষতিগ্রস্ত বিটা চেনটা পেয়ে যাই। বিটা চেনটা যদি ক্ষতিগ্রস্ত পেয়ে যাই, তখন অন্য যে বিটা চেনটা আমি মায়ের কাছ থেকে পেলাম সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু হিমোগ্লোবিনটা তৈরি হবে। কিন্তু যদি দুটো বিটা চেনই ক্ষতিগ্রস্ত থাকে তাহলে হিমোগ্লোবিনটা বিকৃত, নষ্ট, খারাপ হিমোগ্লোবিন হবে। তাতে হয়তো আমি কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু তারপরে সমানে আমার ব্লাড, হিমোগ্লোবিনের কাজ কিন্তু শুধু অক্সিজেন নিয়ে যাওয়া নয়। হিমোগ্লোবিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার রক্তের কণিকার ব্লাড সেল তৈরি করা, না, শেপ মেনটেন করা। আচ্ছা, মানে রেড ব্লাড সেলের শেপটা হচ্ছে বাইকনকেভ শেপ। তার কারণ হচ্ছে আমাদের খুব সরু ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন রেড ব্লাড সেল পৌঁছায়, বেরোয়, তখন ওদেরকে ভাঁজ হয়ে যেতে হয়। আচ্ছা, ও যদি ভাঁজ না হতে পারে তাহলে ওখান থেকে বেরোতে পারবে না। ওই যে পার্টিকুলার বাইকনকেভ শেপটা মেনটেন করার জন্য হিমোগ্লোবিনের ওই স্ট্রাকচারটা দায়ী। মানে রক্তের মধ্যে হচ্ছে এটা এমন একটা ব্যাপার যেটা আমার অক্সিজেন যা যা দরকার প্রত্যেক কোশিকায়, সেটাকে রক্তের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেটার কথা। এবার কিন্তু সেই রক্ত কোশিকা শেষ অংশে যখন পৌঁছচ্ছে আঙুলের ডগায়, অত্যন্ত সরু কোশিকা, মানে এই রক্তের নালীর মধ্যে দিয়ে তাদেরকে বেরোতে হবে। অত সরু নালীর মধ্যে যে যার সময়তে ওকে ভাঁজ হতে হবে, মানে এত সরু যে ওই রক্তের নালী, রক্তের কোষটা কিন্তু সোজা বেরোতে পারবে না, ভাঁজ হয়ে যেতে। এই ভাঁজ হওয়ার ক্ষমতাটা যদি না থাকে তাহলে ফেটে যাবে, এবং এটাই হয়। ওই বিটা চেনটা যেটা বললাম, যেটা ডিফেক্টিভ চেন হয়ে গেছে কোনো সময়, কোনো ইভলিউশনের কোনো হয়তো কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আগে, জানি না কত কবে হয়েছে, সেই সময় থেকেই ক্ষতিগ্রস্ত। তার ফলে মানুষ বাচ্চা দিচ্ছে, বাচ্চা দেওয়ার সময় যদি একটা বিটা চেন খারাপ থাকে তাহলে তার সে তো বাচ্চা দিতে পারছে, ফলে তার পরবর্তী প্রজন্মে খারাপ বিটা চেনটা চলে যাচ্ছে, ফলে সেই লোকটা এটা চরিত্রটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে না। ঠিক আছে, ডারউইনিজমটা বোঝা যাচ্ছে। ডারউইনিজম মানে সবসময় যে ভালো হবে এরকম ব্যাপার নেই, খারাপটাও থেকে যেতে পারে, মানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা হতে পারে। এবং একটা বিটা চেন খারাপ অনুযায়ী হওয়া সত্ত্বেও কিন্তু সেই লোক বেঁচে থাকছে, সে বাচ্চা দিচ্ছে, এবং তার পরবর্তী প্রজন্ম সেই বিটা চেনটা চলে যাচ্ছে। কিন্তু একটা বিটা চেন ভালো বলে ও হিমোগ্লোবিনটা মোটামুটি কাজ চালিয়ে দিচ্ছে, সে হয়তো 60 বছর বেঁচে গেল, হ্যাঁ, ওরকম বেঁচে গেল, কিন্তু তাকে পরবর্তীকালে কখনো কখনো ব্লাড দিতে হয়, হ্যাঁ, অনেকদিন বয়স যখন হয়ে যায় তখন, সেটা আলাদা কথা। এই হচ্ছে থ্যালাসেমিয়া রোগের কারণ। ঠিক আছে, যে এবার যার বাপ, এই জন্যই থ্যালাসেমিয়া নিয়ে এত সচেতনতার প্রচার হচ্ছে যে বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া টেস্ট করা উচিত, যে দুটো বিটা চেনই খারাপ কিনা, বা বাবার যদি একটা বিটা চেন খারাপ থাকে এবং মায়ের যদি একটা বিটা চেন খারাপ থাকে, দুজনেই যদি ক্যারিয়ার হয়, তাহলে ওদের কখনো বিয়ে হওয়া উচিত না। কারণ যে সন্তান, সে যে ভালো বিটা চেনটা পাবে এর কোনো মান নেই, দুটোই মনে করুন খারাপ বিটা চেন পেয়ে গেল, তো সেই সন্তানটা, মানে এক সময় যেমন সেই গ্রহ মিলিয়ে নেওয়া হতো, এখন যে বলা হয় যে না, টেস্ট করিয়ে নিন, সেটাই ব্যাপার। যে এবার ওই দুটো বিটা চেনই যদি সন্তানটা পেয়ে যায়, সেই সন্তানটা তো থ্যালাসেমিয়ার রোগী হয়ে যাবে, হ্যাঁ, ফলে আর্থিক বাবা মার কষ্ট, সেই সন্তান বাঁচবে না জানা কথা, সে তাকে 15-16 বছর, 21-22 বছর পর্যন্ত মানুষ করা, তারপরে সে মারা যাবে। এই মানে খুবই, মানে সারা দুঃখজনক ব্যাপার। ওই জন্য থ্যালাসেমিয়ার ওই জন্য করা। তাহলে ডারউইনের ব্যাপারটা বুঝতে গেলে আমরা কি বুঝলাম? আজকে মলিকুলের ভাষা, একদম অণু পরমাণুর ভাষায় আমরা ডারউইনকে বুঝতে পারি যে ওই হিউগো ডিভ্রাইস যে মিউটেশনটা বলেছিলেন, সেই মিউটেশনটা আসলে ওই ডিএনএ এর মলিকুল ছাপার সময় ভুল হওয়া, যে ভুল হলো সেই জিনটা মিউট্যান্ট জিনটাতে মিউটেশন হয়ে গেল, তার অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে জিনটার মৃত্যু। জিনটা যদি বেঁচে যায়, মনে করুন আপনার এই চামড়ার কোষে ওরকম একটা জিন যে ভুল সংকেত নিয়ে বেঁচে গেল, তখন কি হবে? সে তো তার শরীরের অন্যান্য একটা চিনতে পারবে না, তার সংকেত চিনতে পারবে না, শরীর থেকে কখন কোনটা আসছে, কতটা বৃদ্ধি হওয়া উচিত চামড়ার, সে কিছুই জানতে পারবে না। সে কি করবে? সমানে বৃদ্ধি করে যাবে, নিজে করতে 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 টিউমার তৈরি করে দিল। এবার সেই টিউমার থেকে আবার অন্য জায়গায় ছড়াতে শুরু করে দিল, এটাকে আমরা ক্যান্সার বলি। তাহলে স্বাভাবিক ঘটনা ছিল সেই কোষটা মরে যাওয়া, কিন্তু মরে গেল না, সে ওর মধ্যে একটা নিজস্ব কলোনি তৈরি করতে শুরু করে দিল। মানে ব্যাপারটা বুঝুন, যে কোষটার মরা উচিত ছিল সেটা মরলো না বলে, বেঁচে গেল বলে কিন্তু ক্যান্সারটা হচ্ছে। মানে এইভাবেই কিন্তু নতুন জীবেরও উদ্ভব হয়। আমাদের শরীরে যেভাবে ক্যান্সার তৈরি হয়, নতুন জীবের, ডারউইনের তত্ত্ব অনুযায়ী নতুন জীবেরও কিন্তু ওইভাবেই উদ্ভব হয়। ঠিক আছে, এইটা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে এই অ্যাক্সিডেন্টের কথাটাই ডিভাইস মিউটেশন বলেছিলেন। এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে, আমরা আজকে মলিকুলার লেভেলে জানি, অ্যাক্সিডেন্টটা হচ্ছে জিনের মিউটেশনটা হয়, ওই পার্টিকুলার প্রোটিনের একটা
সংকেত ভুল হয়ে গেল, কেটে মানে গেল, আমরা বলছি ভুল হয়ে গেল, প্রকৃতি সেই হিসেবে ভুল তো নয়, এটা অন্য হলো, কেটে গেল। একটা অন্য জিনিস এবার যা ছিল তা হলো না, হলো না, ফলে সেই সেলটা মরে গেল, মরে গেলে ল্যাঠা চুকে গেল, কিন্তু সেই সেলটা মরে গেল না। সেই মানে সেলটা মানে আমরা সিদ্ধান্তবাদী বলে সিদ্ধান্ত নিচ্ছে এটা ভুল না ঠিক, ভুল। আসলে তো ভুল ঠিকের ব্যাপার নয়, নয়, একটা অন্য কিছু অন্য হলো। হয়ে গেল, কিন্তু সেই অন্য হওয়ার ফলে সেই সেলটা বাঁচতে পারবে না। যদি বেঁচে গেল তাহলে কিন্তু সে অন্য জীবের জন্ম দেবে। এই ঘটনাটা যখন আমার শুক্রাণুতে বা ডিম্বাণুতে হচ্ছে তখন সে অন্য জীবের জন্ম দিচ্ছে, এই ঘটনাটা যখন দেহকোষে হচ্ছে তখন ক্যান্সারের জন্ম দিচ্ছে। ঠিক আছে, শুক্রাণুতে বা ডিম্বাণুতে হলে ওই ভুলটা নিয়ে যে এটা হলো, অন্য একটা প্রাণী সে হয়ে গেল। প্রাণীটা বাঁচবে না, তো সে মরে যাবে, সে তো বাঁচবে না। কিন্তু সে যদি বাঁচে বা তার পরিবেশ তাকে আরো বেশি সহায়তা করে, হ্যাঁ। এবল করে দিল, যেরকম বললাম যে জোড়াপা হয়ে গেল জলের মধ্যে, সেরকম হয়ে গেল, তাহলে সে আরো ভালো করে বাঁচবে। ঠিক আছে, সে সে জঙ্গলে থাকলে মরে যেত, বাঘের পেটে চলে যেত, সে জলে পড়ে গেল বলে সে আরো ভালোভাবে বাঁচতে পারবে এবারে। তো এই যে জল হয়ে গেল চারদিক বলে, তো এই যে ভুলটা হলো, মানে ভুল বলবে বা পরিবর্তনটা হলো, এইটাকে মিউটেশন বলা হয়। মিউটেশনের মলিকুলার জায়গায় আমরা কি পেলাম তাহলে? আমরা ওই জিনের, ডিএনএর যে চেনটা, সেই চেনের মধ্যে একটা পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তনটা মিউটেশন, যার অবশ্যম্ভাবী ফল মৃত্যু। যদি মৃত্যু না হয়, যদি অন্যভাবে সে বেঁচে যায়, তাহলে সেইটা যদি দেহকোষে হয় তাহলে ক্যান্সার, আর যদি জনন কোষে শুক্রাণুতে বা ডিম্বাণুতে হয় তাহলে সে অন্য একটা জীবের জন্ম দেওয়ার সম্ভাবনা হবে। সেই সম্ভাবনাটা, সেই যে পরিবর্তিত চরিত্রটা যদি তার পরিবেশের সঙ্গে খাপ খেয়ে যায় তাহলে সেও আবার ওই পরবর্তী চরিত্রে, পরবর্তী প্রজন্মে সেই চরিত্রটা চলে যাবে। যদি না খাপ খায় তাহলে সেই চরিত্রটা বাদ হয়ে যাবে। এইভাবে সমস্ত অঙ্গ আমাদের এই 375 কোটি বছর ধরে তৈরি হয়েছে। যা কিছু আমরা আজকে এত কিছু দেখছি সব কিছু, তাতেও তো ভুল আছে, আরো এখনো তো আমরা এই অ্যাপেন্ডিক্স আপনাদের এখানে রয়ে গেছে, আমাদের অ্যাপেন্ডিক্সটার কোনো কাজ নেই, অথচ সেই একটা অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়। মানে আমি রিসেন্টলি নেতারহাটে, ইনফ্যাক্ট জুন মাসের 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস বলে হয়, তো নেতারহাটের যে স্কুল সেখানে ওরা ডেকেছিল ওই বিশ্ব পরিবেশ দিবসের ইয়েতে। তো ওখান থেকে যখন ফিরছি তখন যে জায়গাটাতে আমাদের রেখেছিল সেইখানটাতে দেখলাম আমরা তো এই বায়োফিলিক গাছপালা এসব নিয়ে খুব মানে মেতে আছি, একটা গাছের একটা ভ্যারাইটি দেখলাম, সেটা আজ পর্যন্ত আমি দেখিনি। তো মানে পাতাটার উপর, সবুজ পাতার উপর গোলাপি রঙের ছিটে ছিটে, এমনি পাতাবাহারি গাছ অনেক হয় কিন্তু এই পাতাবাহারিটা আমি দেখিনি। আর একটা জায়গায় একদম ভরিয়ে ছিল ওটা। তো আমি স্বভাবতই ওইটা দেখা যাক বলে তুলে নিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে এসেছি। আচ্ছা, নিয়ে এসে এখানে কেমন হয় না হয় বলে লাগিয়ে দিয়েছি। এবারে যখন দেব লাগানোর জন্যে, তখন তার মধ্যে থেকে একটা বান্ডিল, আমি বেশ এতগুলো বান্ডিল এনেছিলাম, একটা বান্ডিল রুমের মধ্যে এসির থেকে জলটা পড়ছিল বেশ কিছুদিন ধরে। এবার দুবার ধরে ওই এসি মিস্ত্রি এসে ঠিক করা সত্ত্বেও জল পড়ে চলেছিল। তো ওটা তাই জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়েছিলাম, জল পড়ার নিচেটাতে একটা গামলা রেখে দিয়েছি। এবার আমার মাথায় এলো যে আমরা এবারে অ্যাকোয়ারিয়াম করছি, বায়োফিলিকের মধ্যে আমাদের প্যালিডোরিয়াম, অ্যাকোয়ারিয়াম, পাখি, এই সব কিছুকে নিয়ে তো করছি। অ্যাকোয়ারিয়ামের মধ্যে করার জন্যে এই জলের গাছ নিয়ে আসি হাট থেকে, টালায় হাট বসে, সেখান থেকে দেখেছি কিছু কিছু গাছ যেটা জলের মধ্যেই হচ্ছে এরকম। তা আমি ভাবলাম যে এই গাছটা ওখানে যেভাবে ব্যাপকভাবে হচ্ছিল, মাটিতে লাগাতে তো দিলাম, একটা ইয়েকে দেখি জলের মধ্যে রেখে, কারণ ওটা হচ্ছে ওখানে। এবার ওই গাছটাকে মাটি ছাড়া একদম জলের মধ্যে ইয়ে করে দিয়ে দিলাম, যে দেখি এটা জলের গাছ কিনা। মানে প্রথমে শিওর ছিলাম না অ্যাটল জলে বাঁচবে কিনা, ভেবেছিলাম যে না বাঁচে তাহলে আবার দিয়ে দেবো করতে করতে। তো 5th জুন, এটা একদম এখনকার কথা বলছি। আর কেন বলছি এগুলো, যে এইরকম ঋষিমুনিদের সঙ্গে যদি প্রভাবিত হন, তাহলে এই একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, মানসিকতা আসবে। এটা বৈজ্ঞানিক মানে যে বিজ্ঞান পড়ে পরীক্ষায় এত নম্বর পাওয়া, সেটা শুধু নয়। এই আমি যে ঘটনাটা বলছি, এটা কিন্তু একটা, এর মধ্যে একটা মজা পেলাম। কি মজাটা পেলাম একদম, কারণ এতক্ষণ শুনে আমার মনে হচ্ছে একটা একদম এক্ষুনি চোখের সামনে যেন দেখতে পেয়েছি একটা ঘটনার মধ্যে। তো এই জলের মধ্যে এইটা রেখে দিয়েছিলাম 5th জুন, ঠিক এনভায়রনমেন্ট ডে, সেদিন ফিরে 6 তারিখ ফিরে ওটাতে রেখে দিয়েছি। থাকলো, মরলো না, দেখছি মরছে না, রয়েছে হচ্ছে। মানে তার মানে বুঝলাম যে এই পার্টিকুলার গাছটা জলের মধ্যেও বেঁচে থাকছে, মাটি ছাড়াও চলছে। কারণ জলের মধ্যে যাই আছে সেটা দিয়ে একটু খাবার পাচ্ছে, একটু কিছু দিয়ে দিলাম, ওই সারটার একটু কিছু জলের মধ্যে একটু ছিটিয়ে দিয়েছিলাম যাতে কিছু খাবার পায়।
প্রায় 40 দিন পরে দেখলাম যে নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেই পাতাগুলোতে ওই ছিটেটা নেই। আচ্ছা, আচ্ছা, আমি ভাবলাম বোধহয় এমনই হয় যে এই পাতাটা নতুন যখন বেরোয় তখন ছিটে থাকে না, কিছুদিন পরে ছিটে হয়। তা দেখলাম যেগুলো মাটিতে লাগানো ছিল সেগুলোতে নতুন পাতা যেটা বেরোচ্ছে সেটাতেও ওই ছিটেটা আছে, কিন্তু এই জলের মধ্যে যেটা আছে সেটার থেকে আবার নতুন পাতা বেরোচ্ছে যেটা, সেটাতে ওই ছিটেটা নেই। ছিটেটা নেই। মানে এর এর ব্যাখ্যা অনেক রকম হতে পারে। আমি দুটো ব্যাখ্যা এক্ষুনি শুনে শুনে আমার মাথায় এলো। একটা হচ্ছে যে ওই ছিটেটা তৈরি করার জন্য জলের কতটা রোল আছে, কিছু মানে মাটির মানে শুষ্কতার রোল আছে। শুষ্কতা মানে ও যদি জল না পায় ভালোভাবে তাহলে ওই ছিটেটা তৈরি হবে। করে, হ্যাঁ, তাহলেও বাঁচতে পারবে তাহলে না ওই ওই ছিটেটা তৈরি হবে। হ্যাঁ। মানে যেমন ধরে নাও, কিছু কিছু ব্যাকটেরিয়া তারা যখন জলে মানে তারা যখন জল পায় না তখন তারা স্পোর ফর্মে চলে যায়। স্পোর ফর্মে চলে গিয়ে সেইভাবেই বেঁচে যায়। বা ফাঙ্গাসও আছে এরকম, তারা স্পোর ফর্মে চলে যায়, গিয়ে ওইভাবে বেঁচে যায়। পরবর্তীকালে আবার জল পেলে তারা আবার এতে চলে আসে। তো ওই গাছের ওই চরিত্রটা, ওটা মানে জল জল না হলে ওই চরিত্রটা তৈরি হবে না। এটা একটা হতে পারে। অথবা আরো অন্য হতে পারে, এক্সটার্নাল কিছু ফ্যাক্টর থাকতে পারে, কিছু ভাইরাস। অনেক ভাইরাস পাতাতে এরকম বিভিন্ন রং তৈরি করে, বিভিন্ন তৈরি করে। সেই ভাইরাসটা হয়তো জলের পেলে পরে ভাইরাসটা থাকে না। এইটা হতে পারে যে বেশি জল পেলে তখন ভাইরাসটা আর ওইভাবে থাকে না। এগুলো বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। যাও, তো ওর মানে তার মানে দেখো, ওর জিনের মধ্যে কিন্তু এরকম নানা রকম চরিত্র রয়েছে। ও জল পেলে একরকম ভাবে ম্যানিফেস্টেড হবে, আবার জল না পেলে আরেক রকম ভাবে ম্যানিফেস্টেড হবে। এইটা হচ্ছে, এটা তো আমাদের মানুষের মধ্যেও ধরুন এস্কিমোরা যে টেম্পারেচারে থাকে, আমরা ওখানে গেলে মরেই যাবো। ঠিক আছে, -40 ডিগ্রি ওখানে আমরা থাকতে পারবো না, কিন্তু সঙ্গে সঙ্গে মরে যাবো। তো এই ওরা তো আছে, হ্যাঁ, ওদের আমাদের রক্ত জমে যাবে, কিন্তু ওরা আছে। তার মানে কি, আমাদের মানুষের মধ্যেও সব স্পিসিস রয়েছে, তারা ওই ভ্যারিয়েশন অনুযায়ী আস্তে 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 পরিবর্তিত হয়ে যায়। তো এটা তো অনেক হাজার বছর ধরে আস্তে আস্তে হয়। এটা আমার মনে হয় কিছুটা, যেটা প্রথমে বলেছিলে যে একটা খুব প্র্যাকটিস করে জিমে গিয়ে কিছু করছে, সেইটা একটা অন্য ব্যাপার হলো। কিন্তু এই যে মানে সাধনার মধ্যে দিয়ে যেটা মানে কি করে আমি এইখানে একটা সুইচ রয়েছে, মানে আমরা ভৌতিক জগৎটার থেকে এবারে আমাদের চেতনা, এটা তো আছে চেতনা, আমরা চেতনা নিয়ে আমি একদিন একটা সিটিং করবার, হ্যাঁ, এটাকে জুড়তে আমি চাইছি। চেতনাটা একদিন আমি শুধু চেতনা নিয়েই আলোচনা, ঠিক আছে, একদম চেতনাটা নিয়ে। একটা ব্যাপার হচ্ছে এই নিওডার্উইনিজম থেকে এখন আরো দুজন আছে একদম আজকের ঋষি তুল্য, আমি মানে মেনশন করে দিতে চাই, ডোনাল্ড হফম্যান আর চেতন প্রকাশ। এই ইন্ডিয়ান ভদ্রলোকের সঙ্গে মিলে উনি করছেন, একজন আমেরিকান একজন ইন্ডিয়ান। আবার এই ইন্ডিয়ান ভদ্রলোকের নামও আবার চেতন প্রকাশ, উনি আবার ম্যাথমেটিশিয়ান। ওনারা এই ব্যাপারটাকেই নিয়ে কাজ করছেন। এই গত বোধহয় বছর 10 হলো ওনারা একদম ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বার করছেন চেতনাটাকে কিভাবে। আর সেখানে এই একদম ফিটনেস প্রিন্সিপাল বলেই, মানে ফিটনেস কোশ্চেন, ফিটনেস প্রিন্সিপাল, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। মানে আমি দেখছিলাম ওনাদের কাজটা, একদম এই ইভলিউশন থিওরি থেকে নিয়ে এই এবার চেতনার দিকটাকে নিয়ে জোড়ার চেষ্টা করছেন, তার জন্য অঙ্ক ইকুয়েশন বার করছেন। এই ফিটনেস প্রিন্সিপালটা, যেটা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা অ্যাডাপ্টেবিলিটির যে ব্যাপারটা, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং। মানে এই তো মানে আমি এবার এটাকে শেষ করি এই বলে যে, তাহলে প্রথম পৃথিবীতে এককোষী একটা কিছু, যেটা প্রাণী প্রথম এলো, তার ইউনিসেলুলার এককোষী, মানে একটা কোষ, একটা মাত্র কোষও হয়তো নয়, শুধু ওই ডিএনএ এর একটা স্ট্র্যান্ড। অনেক রকম পৃথিবী তখন সেই সূর্যের ওখান থেকে কসমিক মানে মহাজাগতিক রশ্মি পড়ছে, তার মধ্যে বিভিন্ন ধরনের মিথেন, তারপরে তোমার ধরে নাও গ্যাস ট্যাস মলিকিউল, অক্সিজেন, হাইড্রোজেন, বিভিন্ন ধরনের গ্যাস ট্যাস তৈরি হয়ে কতগুলো মলিকুল তৈরি হচ্ছে। এরকম নিউক্লিক অ্যাসিডের মতন কিছু মলিকুল তৈরি হয়েছে, ভেঙে নষ্ট হয়ে গেছে। আবার ওরকম কিছু অ্যামাইনো অ্যাসিডের মতন হয়েছে, আবার নষ্ট হয়ে গেছে। এরকম মানে কোটি কোটি বছর ধরে এটা হয়েছে, ভেঙে গেছে, হয়েছে, ভেঙে গেছে, করতে করতে এমন একটা সময়ে একটা পার্টিকুলার এই রিলেশন তৈরি হলো যে অ্যামাইনো অ্যাসিডগুলো ওই ডিএনএর মানে ওই নিউক্লিক অ্যাসিডের চরিত্রটাকে ধরে রাখবে, এবং সেই নিউক্লিক অ্যাসিডটা ওই অ্যামাইনো অ্যাসিডগুলোকে তৈরি করবে। নিউক্লিক অ্যাসিডের সংকেত অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড, এইরকম একটা রিলেশন দুই ধরনের মলিকুলের মধ্যে এলো।
এটা একটা খুব ইউনিক ব্যাপার, অন্য কোনো গ্রহে এখনো পর্যন্ত তো এই জিনিসটা পাওয়া যায়নি। কিন্তু এই পৃথিবী গ্রহটাতে হয়তো মানে বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে অসীম এবং আরো কোটি কোটি ধরনের মানে অসংখ্য এরকম গ্রহ রয়েছে, সেখানে এরকম অসংখ্য বার এর ঘটনা ঘটবে। এর স্বাভাবিক যে আরো আমাদের মতন বা অন্য হয়েছে টাইপের হয়তো। প্রাণী আরো আছে। হ্যাঁ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা একমাত্র ইউনিক, এটা হতেই পারে, ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, এটা অবশ্যই তাছাড়া আছে। আমরা প্রাণী বলতে যা বুঝি এটা তো আমাদের লিমিটেড এর মধ্যে দিয়ে বুঝছি যে এইটা হলে এটা হলে। সেটাই কথা, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে চলেছে। হোক আমাদের গ্রহ নিয়ে কনসার্ন, এইখানে এইরকম আমাদের গ্রহের ওই অবস্থাটাতে এই কিছু কিছু অণু, এই বিশেষ ধরনের দুটো অণু এই রিলেশনটার মধ্যে এলো, যে মানে এই প্রোটিনটা ওই ডিএনএটাকে রক্ষা করবে এবং ওই ডিএনএটার সংকেত অনুযায়ী প্রোটিনটা তৈরি হবে। ঠিক আছে, এই যে দুটোর মধ্যে রিলেশন তৈরি হলো, বিভিন্ন ধরনের অণুর বিভিন্ন রিলেশন, কিন্তু এই রিলেশনটা এই এদের মধ্যে তৈরি হলো। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট একটা অণু, তাদের মধ্যে একটা রিলেশন হয়। কি ধরো মানে এখানে যেমন হলো যে নুন যে তৈরি হচ্ছে, দুটো অণু মিলে সোডিয়াম আর ক্লোরিন মিলে যে একটা জিনিস হচ্ছে, সেটা নুনটা হয়ে যাচ্ছে, সেটা ওরকম ভাবে ওরকম অণু। কিন্তু এই যে রিলেশনটা তৈরি হলো, একটা জটিল রিলেশন বলতে হবে। এই রিলেশনটাই কিন্তু মানে হয়তো তৈরি হলো, আবার নষ্ট হলো, আবার তৈরি হলো, করতে করতে একটা স্টেবল জায়গা এলো, এবং যেখানে ওই প্রোটিনটার মধ্যে এই ঘটনাটা ঘটছে, তাহলে তাকে আমরা প্রথম কোষ বলতে পারি। একটা সেল আর কি, সেল, ব্যাকটেরিয়াল সেল, প্রাণ সৃষ্টি, প্রাণ, প্রথম প্রাণ যাকে আমরা বলি। প্রাণ কখন বলছি তাহলে? এই ডিএনএ এর ডুপ্লিকেশন, ডিএনএ এর বিভাজন, ডিএনএটা নতুন ডিএনএ তৈরি হওয়া, একটা ডিএনএ থেকে আবার আরেকটা ডিএনএ তৈরি হওয়া, এই ঘটনাটা যখন ঘটে তখন সেটা প্রাণী। এই ঘটনাটা যখন ঘটে না তখন সেটা মৃত। আমার এই আঙুলটা যদি কেটে ফেলে দিই এখান থেকে, কিছুক্ষণ পরে এই ঘটনাটা আঙুলটার মধ্যে আর ঘটবে না, তখন ওটাকে মৃত বলবো আমি। ঠিক আছে, কিন্তু যতক্ষণ আঙুলটা এখানে লাগানো রয়েছে, ওর সাপ্লাই হচ্ছে, সব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর মধ্যে ঘটনাটা ঘটে চলেছে, ততক্ষণ ও প্রাণ, ওর মধ্যে প্রাণ রয়েছে। তাহলে প্রাণ কথাটার আবশ্যিক শর্ত কি? তার মধ্যে ডিএনএ ডুপ্লিকেশন হতে হবে। ডিএনএ রেপ্লিকেশন বলা হয় অ্যাকচুয়ালি এর ভাষায়, মানে বায়োলজির ভাষায়। এই ডিএনএ রেপ্লিকেশন হতে হবে। ওই ডিএনএ রেপ্লিকেশন হলে তবে আমরা সেটাকে প্রাণ বলবো। ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ মনে করো সেদ্ধ করে দিলে, ডিএনএ এমনি রয়ে গেল, সেটাকে আর আমরা প্রাণ বলি না। ঠিক আছে, মনে করো তুমি মাংসটাকে সেদ্ধ করে দিলে, ডিএনএ রয়ে গেল, কিন্তু সেটা রেপ্লিকেট করছে না। বা সেদ্ধ কেন, এমনি যদি কেটে রাখা দাও, তাহলে ডিএনএ নষ্ট হয়ে যাবে, সেই ডিএনএ কে আমরা তখন প্রাণ বলবো না। কিন্তু যতক্ষণ ওইটা হবে, ওই ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে চলবে, তখন আমি ওটাকে প্রাণী বলবো। এবং এইটা হচ্ছে প্রাণের তাহলে বেসিক রিয়াকশন হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। রেপ্লিকেশন অফ নিউক্লিক অ্যাসিড মাস্ট বি দেয়ার। এই যে মাইকটা, এটার মধ্যে রেপ্লিকেশন, এটা কিন্তু প্লাস্টিক, এটা এককালে এরকম একটা পোর্শন ছিল প্লাস্টিক, কিন্তু তার শরীরে এই যেটা ঘটতো আজকে আর ঘটে না। এই যে কাঠের গাছের শরীরে একদিন হতো, কিন্তু এখন আর এটাতে আর হয় না। তাহলে এটাকে আমি এখন প্রাণী বলবো না, প্রাণ নেই এটার মধ্যে। আমরা বলি ইনফ্যাক্ট এই বাগান করার ক্ষেত্রে সবসময় এটা শেখানোর চেষ্টা করি যে মাটিতেই তো গাছটা লাগানো হয়, আবার যে টবটার মধ্যে মাটিটা দেওয়া হচ্ছে সেই টবটাও মাটির টবে যদি দেওয়া হয়েছে, কিন্তু পোড়া মাটিটাতে আর গাছ হয় না। পোড়া মাটির যদি, তার মাটির চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে। তো এর চরিত্রটা চেঞ্জ হয়ে গেছে, মানে কি, এই কাঠটা এককালে এর মধ্যে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন ছিল, তখন আমি ওটাকে জীবিত গাছ বলতাম। কিন্তু আজকে ওটা জীবিত গাছ বলি না, আমরা ওটার মধ্যে এখন আর প্রাণ আছে বলি না। ওই গাছটা ততক্ষণই প্রাণ আছে বলি যতক্ষণ ওর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন অন্তত পোটেনশিয়ালি, সবসময় হতেই হবে। মানে ছোলা, হ্যাঁ, শুকনো ছোলা, হ্যাঁ, ওর মধ্যে পোটেনশিয়ালি ডিএনএ রেপ্লিকেশন। শুকনো ছোলাটা দেখলে মনে হচ্ছে যেন ওই তো প্রাণ নেই। জল দিয়ে দিলে তখন ওদের ডিএনএ রেপ্লিকেশন শুরু হলো। বা আমার শরীরে সব ডিএনএ তো সবসময় রেপ্লিকেট করছে না, পোটেনশিয়ালি রেপ্লিকেবল হতে হবে, অন্তত পোটেনশিয়ালি রেপ্লিকেবল। যদি পোটেনশিয়ালি রেপ্লিকেবল না থাকে, ডিএনএ রেপ্লিকেশন যেখানে আর সম্ভাবনা নেই, মানে ছোলাটাকে যখন গুঁড়িয়ে ছাতু করে দিলাম, তখন আর ওটাকে প্রাণী বলা যাবে না, প্রাণ বলা যাবে না, ওর মধ্যে প্রাণ নেই আর। ঠিক আছে, এই হলো তাহলে প্রাণের মূল একদম মলিকুলার ডেফিনেশন হচ্ছে। মানে ছোলা ছাতুটাকে প্রাণবন্ত করার জন্য আমাকে আবার ছাতু খেতে হবে। হ্যাঁ, ছাতু খেলে তখন সেটা ছাতু আর প্রাণবন্ত হবে না, কিন্তু তোমার শরীরে গিয়ে ও ভেঙে যাবে, অ্যামাইনো অ্যাসিড গুলো সম্পূর্ণ ভেঙে গিয়ে আবার নতুন করে নতুন প্রোটিন তৈরি হবে। ওই অ্যামাইনো অ্যাসিড আর হবে না, ওই প্রোটিন আর হবে না। ও তোমার শরীরে গিয়ে তোমার শরীরের এনজাইম গুলো ওই অ্যামাইনো অ্যাসিড গুলোকে টুকরো টুকরো করে ভেঙে ভেঙে আলাদা করে দেবে, দিয়ে সেই অ্যামাইনো অ্যাসিড তোমার শরীর অ্যাবজর্ব করে নেবে, রক্ত, লিভার গিয়ে বা অন্যান্য অঙ্গে গিয়ে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে আবার নতুন ধরনের প্রোটিন তৈরি হবে, যেটা তোমার ধরনের
ধরনের প্রোটিন, সেটা তোমার ডিএনএ সংকেত অনুযায়ী হবে, ওই ছোলার ডিএনএ ছোলার DNA, ঠিক। ঠিক আছে? তাহলে সেই ছোলা যে মরে গেছে, মরেই গেছে। ছোলাকে তুমি একদম গুঁড়ো করে দিয়েছো, তখন ছোলা মরেই গেছে, আর কিন্তু ছোলা হবে না। এইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে এবার আমি ছোলাকে একদম ওই যেটা যে ছোলা যার থেকে হয়েছিল সেইখানে নিয়ে চলে গেছি, হুম, আর নিয়ে গিয়ে আমি এবার ওইটাকে খাচ্ছি, হ্যাঁ, খেয়ে আমি এবার ওটার মধ্যে সংকেতগুলো আমার সংকেত তোমার দিয়ে সংকেত অনুযায়ী এবার নতুন নতুন অ্যামাইনো এবার ওকে আমার বাচ্চা তৈরি করে তোমার তো ওই ছোলা আর হবে না, ও আর হবে না। না, এবার ওইটা থেকে আবার আমার বাচ্চা হবে হ্যাঁ, তোমার শরীরে সংকেত তৈরি নিয়ে। হবে, কিন্তু ওর সংকেত, ওর ডিএনএ আর রেপ্লিকেট করবে না, ওর ডিএনএ রেপ্লিকেশন শেষ হয়ে গেছে। যখনই ওইটাই আমি বলি যে অ্যাকচুয়ালি যে আমরা বলি যে মানে প্রাণী খাবো না, আমরা ভেজিটেরিয়ান হব, আমরা প্রত্যেকটা চালের গ্রাসে কতগুলো প্রাণীকে হত্যা করি, এক মুঠো ছোলায় কতগুলো প্রাণীকে হত্যা করি, ওটা তো একটা গাছের মানে বাচ্চা। তাহলে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, কারণ এরকম একটা সৃষ্টিকর্তা কখনো থাকতে পারে না যে একটা প্রাণীকে না হত্যা করি আর একটা প্রাণীকে বাঁচিয়ে হ্যাঁ, আমি রাখতে বলবো পারে। এই জন্য ওই ভৌতিক ঈশ্বর মানে ঈশ্বরকে যখন ভৌতিক জগতে নামিয়ে নিয়ে আমরা করছি, তাকে বিশ্বাস না করার কথাই না। যাই হোক, তো সেই রকম একজন মানে সৃষ্টিকর্তা, সে যদি সৃষ্টি করে, সে যদি বুদ্ধি বিচার দিয়ে সৃষ্টি করে এবং সে কল্যাণকারী জগৎ তৈরি করে, তাহলে সে এরকম জগৎ কেন তৈরি করবে যেখানে আমি এক মুঠো চাল নাকে একটা ধানের বাচ্চাকে না মেরে বা একটা মুরগির বাচ্চাকে না মেরে নিয়ে জীবন ধারণ করতে পারবো না? এরকম তো হওয়া উচিত নয়। এটা খুবই, যাই হোক। তো সেই জন্য স্পেশাল ক্রিয়েশন থিওরির বিরুদ্ধে যখন ল্যামার্ক নিয়ে এলেন, ল্যামার্ক থেকে আরেকটু পরিবর্তিত হয়ে এবার ডারউইন যখন সঠিক তত্ত্ব নিয়ে এলেন, সেই ডারউইনের তত্ত্বের একদম মলিকুলার বেসিস পর্যন্ত আমি গেলাম, জানি না কতটা বোঝাতে পারলাম। আর একটু আপনারা পড়াশোনা নিজেরা করবেন, তাহলে নিজেরা আরেকটু ভালো হয়তো বুঝতে পারবেন। তবে এটা জানবেন যে কোনো কিছু ওই কোনো উদ্দেশ্যে চালিত হচ্ছে না, কোনো কিছু হয়ে মানে এর জন্য আমরা এসেছি, এই যে পৃথিবীতে সবকিছু আমার জন্য তৈরি হয়েছে, এই ব্যাপারটা নয়। এই ব্যাপারটা এরকম হয়েছে, তার মধ্যে আমি এসেছি, এবং আমিও চিরকাল থাকবো না, পৃথিবীও চিরকাল এরকম থাকবে না, এই মানব জাতীয় এক সময় অবলুপ্ত হয়ে যাবে, এই গ্রহ একদিন অবলুপ্ত হয়ে যাবে। এই পার্টিকুলার হিস্ট্রির ইতিহাসের এই ধরে নিন কয়েকশো কোটি বছরের এই ইতিহাসের মধ্যে এই সময়ে এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে আমার মতন একটা জীবের জন্ম হয়েছে, জীবের আবির্ভাব হয়েছে, আবার সেটা অন্যরকম হয়ে যাবে। সব বিশ্বব্রহ্মাণ্ড কখনো একরকম থাকে না, সমানে এটা বয়ে চলেছে, সমানে পরিবর্তিত হয়ে চলেছে, কখনোই এটা একরকম থাকে না। এবং যদি ডারউইনের আরো আমার এটা নিজস্ব চিন্তা ভাবনা, ডারউইনের যদি আরেকটু এগিয়ে গিয়ে ডারউইনকে ভাবি, তাহলে এইভাবে বলবো যে ডারউইনকে কিন্তু, যেটাকে আমরা ইনঅর্গানিক জগৎ মানে প্রাণহীন জগৎ বলি, সেখানেও বলা যেতে পারে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যারা তৈরি হচ্ছে, সেই তৈরি হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দেখতে হয়ে ঘুরছে তখন দেখতে পাচ্ছি। তার আগে তারা যে তৈরি হয়নি, এরকম তো অজস্র তারা হয়েছে এবং তারা নষ্ট হয়ে গেছে। যে ইলেকট্রন, প্রোটনরা অর্গানাইজ হতে পারেনি, যারা অ্যাটমের ফর্মে আসতে পারেনি, তারা নষ্ট হয়ে গেছে। তাহলে যারা অ্যাটমের ফর্মে এসছে তাদেরকে আমরা দেখতে পাই। তাহলে বিশ্বজগতে, বিশ্বব্রহ্মাণ্ডে সমানে এই ব্যাপারটা ডায়নামিক্যালি চলছে যে অনেকগুলো জিনিস একটা সময় অর্গানাইজ ফর্মে আসে, তখন আমরা সেগুলোকে আমাদের ভাষায় সেটা একটা নাম দিই, এটা পরমাণু, এটা অণু, এটা চাঁদ, এটা সূর্য। আবার সেটা যখন অন্যরকম থাকে না, এটা ভুলে যাই যে ওইটা তৈরি করতে গিয়ে অজস্র এরকম নষ্ট হয়েছে, অজস্র নষ্ট হয়ে গেছে। এই যে আমরা গাছের যে যত বীজ তৈরি হয়, সব কি গাছ হয় নাকি? ডারউইন ওটাই প্রথম দেখেছিলেন, ওনার ওটা একটা অবজারভেশন ছিল যে অল ডু নট সার্ভাইভ, প্রডিগালিটি অফ প্রোডাকশন। অজস্র তৈরি হয় বীজ, হাজার হাজার বীজ, একটা পোস্তর পটের মধ্যে হাজার হাজার পোস্তর দানা, কিন্তু সবগুলোতে এই গাছ হয় না। যেটার মধ্যে ওই বিশেষ এগুলো এনভায়রনমেন্টগুলো করেছে, ওকে মানে সমর্থন করেছে, এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়েছে, সে গাছে পরিণত হয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। মানে আমরা একদম রিসেন্টলি এখানে যে বর্ষাকাল এখন এসে গেছে, তো আমরা ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং করার জন্য কিছু ছোট ছোট করেছিলাম। তার মধ্যে এই সময় দেখলাম যে ব্যাঙের যে ওই এত ব্যাঙাচি, মানে অজস্র। আচ্ছা, সেগুলো যদি ওই একটা জলাশয়ের মধ্যে যতগুলো ছিল, সেটাই যদি সব ব্যাঙ হয়ে যেত, তাহলে আর এই রিসার্চ পার্কে আমরা ব্যাঙ ছাড়া আর কিছু দেখতে পেতাম না। সত্যি তাই। সেই জন্য নানান রকম কারণে তারা এলিমিনেটেড হয়ে গিয়ে কিছু আলটিমেটলি সার্ভাইভ করে যায়। এটা ডারউইন প্রথম দেখেছিলেন। উনি বলেছিলেন প্রডিগালিটি অফ প্রোডাকশন অ্যান্ড অল ডু নট সার্ভাইভ।
ঠিক আছে, এর থেকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কথাটা এসছে, এটা ডারউইন বলেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি বলি সার্ভাইভাল অফ দ্য মোস্ট অ্যাডাপ্টেবল ওয়ান্স। এই বলে শেষ করছি। হ্যাঁ, নিশ্চয়ই অনেকটা সময় নিলাম আমরা, কিন্তু আশা করি যে এটাকে আমাদের এই যে যে ফরম্যাটটা হচ্ছে, যে পডকাস্ট বলা হয় বা ইন্টারভিউ যাই বলুন, এটার মধ্যে একটা লং ফরম্যাট বলা হয়, আর শর্ট ফরম্যাট একদম 1 মিনিটের 8 মিনিটের ব্যাপার, রিলস শর্টস এসব বলে, তার জায়গায় একটা লং ফরম্যাটও আছে। আর এই লং ফরম্যাটের নিজস্ব একটা মজা আছে, আর নিজস্ব তার একটা মূল্য আছে। আসলে যেটা- এই ডারউইনিজমের মতন ব্যাপার বলতে গেলে তো শর্ট ফরম্যাটে বললে পরে কেউ বুঝতেও পারবে না, সেটা কোনো মজাও হবে না, কিছুই হবে না। এইগুলো এরকম যেন সেই আগের দিন মাইক্রোওয়েভ বলতে গেলে, মাইক্রোওয়েভ ওভেন সম্বন্ধে বলতে গিয়ে অনেকখানি বলো, অনেক অনেক কিছু বৈজ্ঞানিক কথা আলোচনা করতে হলো। তো এগুলো খুব ছোট করে বলে দিলে আপনারা বুঝতেও পারবেন না, আমারও বলতে ভালো লাগবে না, তাছাড়া এটা কোনো মজাও পাওয়া যাবে না। ছোট ছোট টপিক আছে সেরকম হ্যাঁ, বলা যেতে পারে। না শুধু তাই নয়, আর এটা মানুষকে ধৈর্যের দিকে, আমি জানি যারা রেকর্ডিং করছে তারা অধৈর্য হয়ে পড়ছে, এতক্ষণ ধরে কি হবে, রেকর্ডিং করার মেশিনগুলো অধৈর্য হয়ে পড়ছে বোধহয়, একটু অনেকক্ষণ হয়েছে এবারে। কিন্তু ধৈর্যের পরীক্ষা, ধৈর্যর সীমা পেরিয়ে না যেতে পারলে শেখাটা হবে না, ঋষিমুনি হওয়া যায় না। এই যে সৌভাগ্যটা আমরা পাচ্ছি নবানন্দার মতন মানুষের সঙ্গে, ডক্টর নবারুণ ঘোষাল, আমি নবানন্দা করে চলেছি, কিন্তু ওনাদের মতন মানুষের সঙ্গে তাদের সান্নিধ্যে থাকা, যতটা সময় পাচ্ছেন, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বলে অতিষ্ঠ হয়ে গেলে নিজেদেরই কিছু লোকসান হয়ে যাবে। আজকের মতন এতটাই, নমস্কার।